আসসালামু আলাইকুম সবাইকে আমাদের 10 মিনিট স্কুল এর 22 ব্যাচের ক্র্যাশ কোর্সে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর। আজকে আমাদের ভেক্টরের দ্বিতীয় লাইভ ক্লাস। তো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে আমার লাইভ ক্লাসটা তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কি না, আমার ভয়েসটা তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না, এবং তোমরা সবাই কেমন আছো আমাকে দ্রুত কমেন্ট করে জানাই দাও। আর আমি দ্রুতই আমার লাইভ ক্লাসটা শুরু করব। তো দেখি তোমাদের কমেন্টগুলো দেখি সবাই কি আমার হচ্ছে প্রথম আমি রবিবারে হচ্ছে 8টার দিকে প্রথম ভেক্টরের উপর প্রথম লাইভ ক্লাস নিয়েছিলাম। তো আজকে সেটারই ধারাবাহিকতায় দ্বিতীয় লাইভ ক্লাস। তো এটা আমাকে জানাই দাও যে তোমরা সবাই কেমন আছো, তোমাদের বাসার সবাই কেমন আছে এটা আমাকে জানাই দাও। ওকে, তাহলে আমরা শুরু করি। আর আমাকে বললো যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ভয়েস টয়েস ঠিক মতন সব কিছু শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা তোমাদের যে ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে চাইলে মেনশন করতে পারো আমার লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে, এবং ইনশাল্লাহ আজকেও আমরা সবাই মিলে একসাথে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি, আমাদের ক্লাস নেওয়া শুরু করি। চলে আসছে আমাদের সাথে হচ্ছে আন্তিক ইসলাম, তারপর তানভীর তারেক, ফারহানা, আসাদুল, আলিফ, আফসিন, আফিফা, শান্তা, এরিনা, রাশাদা, তারপর রুবিনা, ওকে, মেহেদি হাসান, মাহবুব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। তারপর হচ্ছে সিয়াম হোসেন, আমার সাথে হাসনাত শুভ্র ভাইয়া আছে, তোমাদের অসাধারণ বায়োলজি ইনস্ট্রাক্টর হাসনাত শুভ্র ভাইয়া তোমাদের হচ্ছে ক্লাস নিচ্ছেন আমাদের 10 মিনিট স্কুলের হচ্ছে ক্র্যাশ কোর্সে। আচ্ছা, তো ওকে, হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি, বেশ ভালো আছি। তো যাই হোক, তো আমি আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, নাফিস আঞ্জুম লামিয়াও চলে আসছে আমাদের সাথে। আচ্ছা, তো আমি আমাদের ক্লাসটা শুরু করি। তো আমি লাস্ট ক্লাসে হচ্ছে ভেক্টর নিয়ে কথাবার্তা বলছিলাম এবং ভেক্টরের লব্ধি নিয়ে খুব ডিটেলস আলোচনা করছিলাম। লব্ধি তো একটু মনে করাই দিই লাস্ট ক্লাসে আমরা কি বলছিলাম, তো তোমাদের মনে আছে? দুইটা ভেক্টরের লব্ধি আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে বের করতে পারি। তো সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক আমরা বের করতে পারি। তো খেয়াল করো কেমন ছিল। ধরো একটা বিন্দুতে, মনে করো এই একটা পয়েন্ট, একটা বিন্দুতে যদি দুইটা ভেক্টর কাজ করে, দুইটা ভেক্টর, তো মনে করো এই পয়েন্টে ধরো এই একটা ভেক্টর কাজ করলো, ধরলাম এই ভেক্টরের নাম আমি ধরলাম হচ্ছে পি ভেক্টর। খেয়াল করবা, পি ভেক্টর। আর এই পয়েন্টে যদি আমাদের আরেকটা ভেক্টর কাজ করে, সে ফর এক্সাম্পল কিউ ভেক্টর যদি কাজ করে, একটা পয়েন্টে দুটা ভেক্টর কাজ করে, পি আর কিউ। ওকে, আচ্ছা, আমরা পি আর কিউ এর লব্ধি বের করতে চাই। লব্ধি মানে হচ্ছে পি এবং কিউকে আমি যদি ভেক্টর যোগ করি তাহলে আমি একটা রেজাল্ট পাবো। রেজাল্ট তাহলে যোগ করলে একটা যোগফল হিসেবে, একটা রেজাল্ট হিসেবে একটা ভেক্টর পাবো। তো সেই ভেক্টরটা আমি ধরলাম হচ্ছে আর ভেক্টর। তো আমরা এই আর ভেক্টর অর্থাৎ লব্ধির আমরা মানও বের করতে চাই এবং লব্ধির দিকও বের করতে চাই, মান এবং দিক। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়ছিলাম একটু হালকা সামারি করি। তো আমরা লব্ধির মান এবং দিক আমরা লিখলাম। তো আমরা এই লব্ধিটাকে চিত্রের মাধ্যমে খুঁজে পেতে চাই যে এই লব্ধিটা আর ভেক্টরটা আসলে কোনটা। তো আমরা এখানে চিত্রের মাধ্যমে জিওমেট্রিক্যালি খুঁজে পেতে চাই। তো জিওমেট্রিক্যালি এই আর ভেক্টরটা আমরা খুঁজে পাবো কেমনে? তো মনে মনে আমরা এই দুইটা ভেক্টর দিয়ে মনে মনে একটা সামান্তরিক আঁকবো। তো খেয়াল করবা মন দিয়ে, এই হচ্ছে আমরা মনে মনে কি আঁকলাম বলতো ভাইয়া? সামান্তরিক আঁকলাম। তো দেখো মনে মনে একটা সামান্তরিক আমরা ড্র করলাম, এই যে মোটামুটি আমরা একটা সামান্তরিক ড্র করলাম। তো এই সামান্তরিকের কর্ণ বরাবর খেয়াল করবা, এই বিন্দু থেকে কর্ণ বরাবর কি কাজ করবে বলতো? এই কর্ণ বরাবর কাজ করবে হচ্ছে আমার লব্ধি ভেক্টরটা, লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টরকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করি। এই যে যোগফল ভেক্টরটাকে বলা হয় আদর করে আমরা লব্ধি ভেক্টর বলি। তো এই আর দিয়ে প্রকাশ করি। আর যাদেরকে যোগ করতেছে পি এবং কিউ, যাদেরকে যোগ করতেছি তাদের যে মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তো আমরা পি এবং কিউ কে যোগ করতেছি, তাই এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা, মানে এই অ্যাঙ্গেলটুকু ছিল হচ্ছে আমাদের আলফা, রাইট? তাহলে এই আর এর মান কেমনে বের করে? আর এর মান, তো আর এর মান বের করার ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা, টুয়াইস পি কিউ কস আলফা। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম না? তো এই ফর্মুলা থেকে আমরা আর এর মান, এই লব্ধির মানটা আমরা বের করতে পারি। আর লব্ধির মান তো বুঝলাম, লব্ধির মান বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে আর এর ভ্যালু বের করা। আর লব্ধির দিক বলতে কি বোঝাচ্ছে? তো মনে রাখবা ভেক্টরের ক্ষেত্রে লব্ধির দিক মানে আসলে অ্যাঙ্গেল থিটা বোঝায়। তো অ্যাঙ্গেল থিটা হচ্ছে আমার লব্ধির দিকটা বোঝায়। তো থিটা মানে কি? থিটা মানে হচ্ছে আমার এই যে লব্ধি ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আর হচ্ছে লব্ধি ভেক্টর, যে কোনো একটা ভেক্টর হচ্ছে পি। তো আর এর সাথে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরতে পারি, থিটা।
তো এই থিটা বের করার ফর্মুলাটা কি? এই থিটা বের করার ফর্মুলা ছিল ট্যান থিটা। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি করবো, এটা ডাক দিব, ডাক দেওয়ার পর কি করবো খেয়াল করবো, এই থিটা যেই ভেক্টরের সাথে সেই নিচে সিঙ্গেল, অ্যাঙ্গেল থিটা যার সাথে সেই নিচে সিঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল থিটা কার সাথে, পি এর সাথে, সেই নিচে সিঙ্গেল। তো বাদবাকি হচ্ছে কিউ, তাহলে উপরেটা হচ্ছে বাদবাকিটা সাইন আলফা, উপরে আমরা লিখবো হচ্ছে বাদবাকিটা সাইন আলফা, আর নিচে আমরা লিখবো হচ্ছে বাদবাকিটার কজ আলফা। তো এই ছিল আমাদের লাস্ট ক্লাসের সাম আপ। তো লাস্ট ক্লাসে আমরা এগুলো শিখছিলাম এবং এগুলোর কয়েকটা কেস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো মনে আছে তোমাদের? তো সবাই আশা করি চলে আসছে। না, এগুলো আগের জিনিসপাতিগুলো আমরা করছি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে আজকের নতুন টপিকে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা আজকে নতুন টপিকে চলে যাই। তো এটা আগের দিনের কথাবার্তা আমরা বলছি, আগের দিনের কথাবার্তা। তো আমরা আজকে ম্যাথ প্রবলেম সলভ করবো, ম্যাথ প্রবলেম। তো লেখো কোশ্চেন লেখো, কোশ্চেন আমরা ম্যাথ প্রবলেম করবো। কোশ্চেন লিখবা যে দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান 7 একক এবং সর্বনিম্ন লব্ধির মান 1 একক তারপর লিখবা ভেক্টর দ্বয় খাতায় লেখো। ভেক্টর দ্বয় আমি যখন লিখবো লেকচারটা অবশ্যই খাতায় তুলবা। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ক্রিয়ারত হলে তাদের লব্ধি কত হবে? তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো লিখে নাও, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো দ্রুত লিখে নাও। হ্যাঁ, লিখে নাও, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? কোশ্চেন, দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান 7 একক এবং সর্বনিম্ন লব্ধির মান, এগুলো হচ্ছে লব্ধি, সর্বনিম্ন লব্ধির মান হচ্ছে 1 একক যদি হয় তাহলে, এবং ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, পরবর্তী লাস্টে আমাদের কোশ্চেন করছে যে ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে বা ক্রিয়া করে তখন তার লব্ধির মানটা কত হবে? এইটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা বের করার চেষ্টা করি, দ্রুত করে বের করার চেষ্টা করি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাহলে আমরা বের করি। দেখো, খেয়াল করবা কি বলছে আমাদের এখানে ভেক্টরের, দেখো কি বলছে, দুইটা ভেক্টর। তো ধরে নাও দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর তুমি ধরে নাও। তো আমি ধরলাম একটা ভেক্টর হচ্ছে সলিউশন, দেখো সলিউশন, আমি ধরলাম দুইটা ভেক্টর হচ্ছে পি এবং কিউ। তো দেখো, ধরো পি এবং কিউ হচ্ছে দুইটা ভেক্টর, পি ও কিউ হচ্ছে দুইটা ভেক্টর। আচ্ছা, তাহলে পি এবং কিউ দুইটা ভেক্টর। তো বলছে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান, দেখো যে সর্বোচ্চ লব্ধির মান হচ্ছে দেওয়া 7, ম্যাক্সিমাম লব্ধি বা আর ম্যাক্স, এর ভ্যালু কত দেওয়া? 7 দেওয়া। আমাদের বলছে কোশ্চেনে গিভেন দেওয়া, কোশ্চেনে বলা আছে গিভেন। তো গিভেন বলা আছে হচ্ছে আর ম্যাক্স বা লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু আমার দেওয়া কত বলতো? 7। আচ্ছা, তো আমরা এটা লিখলাম। আচ্ছা, মনে আছে আমরা বলছিলাম যে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় জাস্ট দুইটা ভেক্টরের মানের যোগ করলে, তো আমি ধরলাম যে পি ভেক্টরের মানটা বেশি, কিউ ভেক্টরের মানটা কম। তাহলে খেয়াল করবা, তাহলে আর ম্যাক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি? আর ম্যাক্স এর নিচে আমরা কি লিখতে পারি? দুইটা ভেক্টরের মানকে সিম্পলি বাংলা যোগ করলে কি পাওয়া যায়? লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় না? তাহলে দুইটা ভেক্টরের মানকে আমরা জাস্ট যোগ করব, পি প্লাস কিউ করলে আমরা কি পাবো? লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত? 7। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমরা দুইটা ভেক্টরের মানকে সরাসরি যোগ করলে আমরা লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি। তো এটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু 7। তো এটাকে তুমি দিলা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, তো আবার কি গিভেন দেওয়া? আরেকটা কথা লেখা আছে, সর্বনিম্ন লব্ধির মান হচ্ছে 1 একক দেওয়া, সর্বনিম্ন লব্ধির মান মানে মিনিমাম লব্ধি। এবং আমাদের আরেকটা গিভেন দেওয়া, গিভেন ডাটা কি দেওয়া? গিভেন ডাটা আর মিনিমাম বা সর্বনিম্ন লব্ধি।
তো আমার সর্বনিম্ন লব্ধির মান দেওয়া 1 একক মানে 1, সর্বনিম্ন লব্ধির মান দেওয়া হচ্ছে 1। আচ্ছা, তো এটাও আমরা লাস্ট ক্লাসে বলছিলাম 1 নাম্বার ক্লাসে, যে আর মিনিমাম আমরা কখন পাই? দুইটা ভেক্টরকে মানের বিয়োগফল, দুইটা ভেক্টরের মানের বিয়োগফলটা আসলে আর মিনিমাম নির্দেশ করে। তো দুইটা ভেক্টরের মানের বিয়োগফল মানে হচ্ছে পি মাইনাস কিউ। বুঝছো ব্যাপারটা? দেখো আর ম্যাক্সের জায়গায় কি লিখলাম? পি প্লাস কিউ লিখলাম। আর ম্যাক্সের নিচে আমরা কি লিখলাম? পি প্লাস কিউ। আর আর মিনিমাম কি লিখলাম আমরা? পি মাইনাস কিউ। এগুলো তোমরা জানো, লাস্ট ক্লাসে পড়ছিলাম। না জানলেও মনে রাখো এখন যে পি আর ম্যাক্সের জায়গায় দুইটা ভেক্টরের মান যোগ করলে আর এর ম্যাক্স পাওয়া যায়, আর মানের বিয়োগ করলে আর মিনিমাম পাওয়া যায়। আচ্ছা, ইকুয়াল টু কত বলো তো? ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এবার খেয়াল করো কি করবো আমরা। এবার আমরা 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ দুটো যোগ করব। যোগ, তাহলে খেয়াল করো, আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে যোগ করো, 1 + 2 করো। 1 + 2 করলে আমরা কি পাবো? দেখো বাম পক্ষ যোগ বাম পক্ষ, তাহলে বাম পক্ষ যোগ বাম পক্ষ করলে পাবো হচ্ছে পি প্লাস কিউ যোগ পি মাইনাস কিউ। দেখো 1 এর বাম পক্ষ যোগ 2 এর বাম পক্ষ, তাহলে বাম পক্ষ যোগ বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ যোগ ডান পক্ষ, ডান পক্ষ যোগ ডান পক্ষ মানে 7 + 1। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে দেখবা যে এই যে প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে পি আর পি যোগ করলে কি পাবো? পি আর পি যোগ করলে পাবো হচ্ছে 2 পি ইজ ইকুয়াল টু কত বলো তো? 8। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 4। তাহলে পি এর ভ্যালু পাবো কত বলো তো? 4 একক। 4 একক আমরা পেলাম, পি এর ভ্যালু আমরা বের করলাম। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 4 একক। এবার কি করব? 1 এবং 2 নং যোগ করে আমরা পি এর ভ্যালু পাইছি। তাহলে এবার 1 এবং 2 নং আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কিউ এর ভ্যালু পাবো। তাহলে বিয়োগ করি আমরা 1 এবং 2 নং। এই জায়গায় খেয়াল করবা, 1 নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ করো, দেখি কি পাও। দেখো 1 এর বাম পক্ষ, তাহলে 1 এর বাম পক্ষ হচ্ছে পি প্লাস কিউ, এই যে 1 এর বাম পক্ষ, মাইনাস 2 এর বাম পক্ষ কত? পি মাইনাস কিউ। 2 এর বাম পক্ষ হচ্ছে আমার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1 এর ডান পক্ষ, 1 এর ডান পক্ষ 7 মাইনাস 2 এর ডান পক্ষ, 2 এর ডান পক্ষ -1। তাহলে এখান থেকে পাবো হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কিউ ইকুয়াল টু কত? 6। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে হচ্ছে পি পি কেটে যাচ্ছে, তাহলে কিউ আর কিউ যোগ করলে কত পাবো? 2 কিউ। তাহলে কিউ আর কিউ যোগ করলে পাবো 2 কিউ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু পাবো কত? 3। তাহলে এবার দেখো পি এর মান 4 একক আর এই কিউ এর মান কত একক বলো তো? কিউ এর মান হচ্ছে 3 একক। কিউ এর মান কত একক? 3 একক। তাহলে এই যে দেখো আমরা দুটা ভেক্টরের মান পেয়ে গেলাম, পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমাদের কি বের করতে বলছে? বলছে যদি ভেক্টরদ্বয় লম্বভাবে অবস্থান করে, যদি ভেক্টরদ্বয় লম্বভাবে অবস্থান করে, তাহলে আমি যেই দুইটা ভেক্টর পাইছি, এই যে পি পাইছি আর কিউ পাইছি, যদি এই পি এবং কিউ পরস্পর লম্বভাবে কাজ করে তাহলে সেই সময় লব্ধির মানটা বের করতে বলছে। তাহলে খেয়াল করবা, এই যে আমি পি ভেক্টর রাখলাম, এটা যেহেতু 4 একক একটু বড় করে রাখলাম, এই হচ্ছে আমার পি ভেক্টর, এর ভ্যালু হচ্ছে আমার 4, পি আমরা রাখলাম। আর এই দেখো কিউ, এই মনে করে আমরা কিউ আমরা আঁকলাম, এই মনে করে আমরা কিউ আঁকলাম, এই যে কিউ আঁকলাম, এর মান কত? এর মান হচ্ছে আমার 3। তাহলে দেখো পি এবং কিউ আঁকলাম। এবার খেয়াল করো তো পি এবং কিউ পরস্পর কোনভাবে কাজ করতেছে? লম্বভাবে। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বলছে পি এবং কিউ পরস্পর লম্বভাবে কাজ করলে এদের লব্ধি বের করবা। তাহলে পি আর কিউ লব্ধি বের করা মানে হচ্ছে এদের দ্বারা মনে মনে সামান্তরিক আঁকবা, যে মনে মনে সামান্তরিক আঁকলা, এই মনে মনে সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে কি আমার বলো তো? লব্ধিটা। এই হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর। তো লব্ধি ভেক্টরের মান আমার বের করতে বলছে, মান এবং দিক আমরা বের করব। তো লব্ধি ভেক্টরের মান বের করবা, মান। তা লব্ধির মান বের করার নিয়ম হচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, 2 পি কিউ কজ আলফা, যেখানে আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি। কজ 90 মানে আসলে 0, আলফার ভ্যালু 90 বসাবা, আলফার ভ্যালু যখন 90 বসাবা কজ 90 আসবে 0, কজ 90 0 আসলে এই টার্মটা বাদ চলে যাবে, তখন আমরা আর বের করতে পারবো। তো আমাকে কমেন্টে আর এর ভ্যালুটা বের করে বলো কত আসে? √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা আসবে √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমাকে দ্রুত কমেন্টে জানাও যে আর এর ভ্যালুটা কত আসবে, আর বা লব্ধির মানটা কত আসবে। √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি কত? পি হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই দেখো 3 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আমাকে দ্রুত বলবা যে আর এর ভ্যালুটা কত আসবে, আর এর মানটা কত আসবে, দ্রুত। এক্স্যাক্টলি, অনেক সহজ। আর এর মান এখান থেকে আমরা পেলাম হচ্ছে 5। ওকে, ভেরি গুড। তাহলে এই দেখো আমার আর এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 5 একক, এই হচ্ছে 5 একক হচ্ছে আমার আর এর মান। তো আর এর মান আমরা বের করলাম, তো আমরা লব্ধির মান বের করলাম। এখন লব্ধির দিক বের করলে হবে না? লব্ধির দিক, লব্ধি
ভাইয়া কোনো ভেক্টরের লব্ধি এর উপাংশটাকে বড় বা ছোট হতে পারে? লব্ধি তার উপাংশ থেকে সবসময় বড়ই হবে, উপাংশ থেকে লব্ধির মানটা সবসময় বড়ই হবে। ভালো একটা প্রশ্ন করছো। কে? সাজিদ হোসেন। তাহলে এবার অ্যাঙ্গেল বের করবো। অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো মনে করে যে আর এর সাথে আমি 3 এর মধ্যবর্তী কোণকে থিটা ধরলাম, অ্যাঙ্গেল থিটা। কি বললাম আমরা? আর এর সাথে 3, এই যে কিউ ভেক্টর, আর এর সাথে কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে থিটা ধরলাম, তাহলে কি হবে? tan থিটা ইজ ইকুয়াল টু কি করবো আমরা? দাগ দিব। দাগ দেওয়ার পর কি করব? দাগ দেওয়ার পর হচ্ছে খেয়াল করবা, অ্যাঙ্গেল থিটা যার সাথে, কার সাথে? কিউ এর সাথে। অ্যাঙ্গেল থিটা যার সাথে সে নিচে একা থাকবে, তাহলে কিউ এর সাথে অ্যাঙ্গেল থিটা, তাহলে কিউ নিচে একা। বাদ বাকি ভেক্টর কি? বাদ বাকি ভেক্টর হচ্ছে পি, তাহলে উপরে থাকবে বাদ বাকিটা সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে বাদ বাকিটার কজ আলফা। তো এখান থেকে তুমি ইজিলি থিটা বের করতে পারবা না? অবশ্যই পারবা, কারণ তুমি অবশ্যই হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠে গেছো, অবশ্যই এখান থেকে থিটাটা বের করতে পারবা। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, ওকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, এখান থেকে অবশ্যই থিটা বের করতে পারবা, খুবই ইজি ছিল এটা। তাহলে এবার আমরা সেকেন্ড ম্যাথে যাবো, দ্বিতীয় ম্যাথে। তো দেখো কোশ্চেন তুলে ফেলো। হ্যাঁ, পি এবং কিউ এর উপর ভেক্টর সাইন দিব না, এগুলো হচ্ছে পি এর মান বোঝাচ্ছে, মান। এটা হচ্ছে পি ভেক্টরের মান বোঝাচ্ছে, পি এর মান, পি ভেক্টরের মান। যখন মান 4 একক, তো মান বোঝালে আর পি এর মাথায় ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই, এখানে ভেক্টর সাইন তো দিছই। আর এখানে আর এর মান বোঝাচ্ছে, লব্ধির মান বোঝাচ্ছে, মান, তো মান বোঝালে আর এর মাথায় ভেক্টর দেওয়ার দরকার নেই। আর এখানে পি মানে মান বা ভ্যালু, পি এর মান বসাবো, আলফা 90 ডিগ্রি বসাবো, 90 বসাবা, পি এর মান বসাবা, কিউ এর মান বসাবা, ট্যান ইনভার্স করে থিটা বের করবা। আনান্না উনি, আচ্ছা আমরা করবো উপাংশ অভিক্ষেপ, এগুলো আমরা করবো অবশ্যই করবো। মাইশা মেহেরিন, না ব্লাড না, তোমার হয়তো নেটের সমস্যা। ওকে, তো এইটুকু হচ্ছে আমরা বের করতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা এর পরের ম্যাথে যাই, মুছে ফেললাম। ভাই পি প্লাস কিউ বুঝি না, কারণ আগের ক্লাস তুমি করো নাই। শিশির আহমেদ রোহান, ভাই পি প্লাস কিউ বুঝিনি, তুমি আগের ক্লাস করো নাই। আর ম্যাক্স মানে হচ্ছে পি প্লাস কিউ, লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় দুইটা ভেক্টরকে সিম্পলি যোগ করলে, বাংলা যোগ করলে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, আর দুইটা ভেক্টরকে বাংলা বিয়োগ করলে লব্ধির মিনিমাম ভ্যালু পাওয়া যায়। কালকের ক্লাসে দেখাইছিলাম, লাস্ট ক্লাসে, তো খেয়াল করবা। অ্যাঙ্গেল থিটা ইচ্ছা বললাম, ইচ্ছা উম্মে আরা, বুঝলাম তোমাকে আগের ক্লাস করো নাই। ইচ্ছা তুমি অ্যাঙ্গেল থিটা মানে হচ্ছে থিটা হচ্ছে তোমার লব্ধির সাথে যে কোন একটা ভেক্টরের অ্যাঙ্গেল, থিটা মানে লব্ধির সাথে যে কোন একটা ভেক্টরের অ্যাঙ্গেল। তো আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেল বের করলেও হবে, আবার আর এর সাথে পি, অথবা আর এর সাথে পি এর অ্যাঙ্গেল বের করলে হবে, এগুলো আমরা আগের ক্লাসে বলছি, ঠিক আছে? অ্যাঙ্গেল কোশ্চেন দেওয়া নাই, এটা কি প্রশ্ন করো, এগুলো আগের ক্লাসে করছি আমরা। আগের ক্লাসে অ্যাঙ্গেল আমরা হচ্ছে কি বলবো, অ্যাঙ্গেল তো আমরা হচ্ছে বের করবোই, কারণ অ্যাঙ্গেল মানে দিক। আচ্ছা যাই হোক, নেক্সট হচ্ছে প্রশ্নে চাই, নেক্সট প্রশ্নে আগের ক্লাস করে আসতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আগের ক্লাস করে আসতে হবে। তো লেখো, এবার লেখো 2 নাম্বার ম্যাথ, এবার লিখবা 2 নাম্বার ম্যাথ। তো 2 নাম্বার ম্যাথ হচ্ছে, ওকে 2 নাম্বার ম্যাথ লিখবা যে দুটি ভেক্টরের মানের অনুপাত, খুব মন দিয়ে শুনবা কথাগুলা। দুটি ভেক্টরের মানের অনুপাত 3:5, দুটি ভেক্টরের মানের অনুপাত 3:5। আচ্ছা, এবং তাদের লব্ধি 28 নিউটন। তারপর লিখবা যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। লিখে নাও, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দ্রুত লেখো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। হ্যাঁ, ক্লাসগুলো অবশ্যই থাকবে। লিখে নাও ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, দ্রুত লিখে নাও। ওকে, হ্যাঁ, খেয়াল করবা কি বললাম, দুটি ভেক্টরের মানের অনুপাত
3:5, 3:5। তো লেখে নাও দুটা ভেক্টরের মানের অনুপাত, ভ্যালুর অনুপাত দেওয়া আছে 3:5। আমি দেখাবো কি বোঝাচ্ছে। তো এবং তাদের লব্ধি 28 নিউটন যদি হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে চাই। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা বের করতে চাই। লেখা হয়েছে, লেখা হয়েছে না? আচ্ছা আচ্ছা, একটু হয়েছে, একটু ভুল হয়েছে। ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো লিখবা, ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো লিখবা, একটু ভুলে গেছে। ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো, কোশ্চেনটা ভুল হয়েছে, কোশ্চেনটা ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ, যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ঠিক করে নাও, সরি, যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এবার মিলবে, মানে এবার হবে। আমি কোশ্চেন একটু ভুল তুলছি, মানে অন্য কোশ্চেন আমি তুলে ফেলছি। দেখো তো লিখে নাও, দুটা ভেক্টরের মানের অনুপাত 3:5 এবং তাদের লব্ধি 28 নিউটন। তাহলে ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের কি দেওয়া আছে, খেয়াল করবা কি দেওয়া আছে। আমাদের বলা আছে ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো, আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তো আমাদের আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে 60 ডিগ্রি, বুঝছো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তো আমার ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। লেখো আমাদের সলিউশনে চলে যাও, সলিউশন। তো আমাদের দেওয়া আছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু দেওয়া 60 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে দুটা ভেক্টর তুমি ধরো, মনে করো এ একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর তুমি ধরলা, এ ভেক্টর ধরলা, যে এ ভেক্টর তুমি ধরলা, এ ভেক্টর। আর মনে করো এই হচ্ছে আর একটা ভেক্টর, ধরো আন্দাজে ধরো এই যে এই পয়েন্টে। তো মনে করো এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এই হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে খেয়াল করবা আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো ধরলাম এই যে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের এই দুটা ভেক্টরের মান বের করতে হবে, ভ্যালু বের করতে হবে। আমাদের বের করতে হবে এ ভেক্টরের মানটা কত আর বি ভেক্টরের মানটা কত। আমাদের এই দুটা ভেক্টরের মান বা ভ্যালু বের করতে হবে। আমরা ভ্যালু দেওয়া নেই, বাট আমাদের বলা আছে দুটা ভেক্টরের মানের অনুপাত দেওয়া আছে, মানের অনুপাত। দুইটা ভেক্টরের মানের অনুপাত দেওয়া আছে 3:5, দুইটা ভেক্টরের মানের অনুপাত 3:5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি মান সম্পর্কে একটা আইডিয়া পাবো। তো লিখে নাও, ধরি প্রথম ভেক্টরটার মান, লিখে নাও, ধরি প্রথম ভেক্টরটির মান, খেয়াল করবা, মন দিয়ে দেখবা, 3 তো না? তো ধরো প্রথম ভেক্টরটার মান এ ধরলাম, এ ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স ধরলাম। তাহলে আমার দ্বিতীয় ভেক্টরটির মান আমি ধরলাম বি। তাহলে বি হবে নিশ্চয়ই 5x, ভাই আমি বুঝি নাই কেমনে ধরলেন 3x আর 5x, একটু মন দিয়ে দেখো, একটু ব্রেনটা একটু খাটাও। তাহলে দেখো এ ধরলাম থ্রাইস এক্স এর মান, তাহলে এ ভেক্টরের মান ধরলাম থ্রাইস এক্স আর বি এর মান ধরলাম 5x। কেমনে ধরলাম, কারণ আমাদের বলছে অনুপাত 3:5। তাহলে খেয়াল করো তো, এ ভাগ বি করো তো, খেয়াল করো, এ ভাগ বি করো তো। এ ভাগ বি এর মান কত আমি ধরছি, থ্রাইস এক্স ধরছি, বি এর মান কত আমি ধরছি, 5x ধরছি। তাহলে খেয়াল করবা তো, এখান থেকে মন দিয়ে খেয়াল করবা, এক্স কেটে গেলে কি থাকবে, 3/5 থাকবে না? দেখো তো এক্স কেটে গেলে কি 3/5 থাকবে না? তাহলে খেয়াল করবা এই যে এ ভাগ বি সমান কি 3/5 থাকবে। তাহলে খেয়াল করবা a/b ইজ ইকুয়াল টু কি থাকবে, 3:5 থাকবে না? তাহলে কি প্রশ্নটা মিলছে? তাহলে কি প্রশ্নের কথাটা কি মিললো? দেখ খেয়াল করবা, আমি a এর ভ্যালু 3x ধরছি, b এর ভ্যালু 5x কেন ধরছি, যাতে এই দুটা ভাগ করলে 3:5 আসে, মানে অনুপাতটা ফিক্স থাকে, অনুপাতটা 3:5 আসে প্রশ্নের সাথে মিলে। এইটুক তো বুঝছো, এইটুক। এবার খেয়াল করবা, এবার হচ্ছে এইটুকু তো আমরা বুঝলাম যে a এর ভ্যালু থ্রাইস এক্স আর b এর ভ্যালু 5x। তাহলে দুটো ভাগ করলে অনুপাত যেন 3:5 থাকে, এইটুকু আমরা বুঝলাম। তাহলে খেয়াল করবা, এবার আমি ধরলাম দুটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, তাহলে আমি ধরলাম দুইটা ভেক্টরের লব্ধি আমি ধরলাম হচ্ছে আর। তাহলে এ এবং বি ভেক্টরের লব্ধি ধরো আর, লব্ধি ধরলাম হচ্ছে আমরা আর, লব্ধির মান আমি ধরলাম হচ্ছে আর। তাহলে খেয়াল করবা, আমরা জানি ফর্মুলা জানি, লব্ধি স্কোয়ার আমাদের কি বলছে, লব্ধির মান ধরছে 28 নিউটন বলছে, 28। লব্ধি আমাদের বলছে 28 নিউটন। আমাদের লব্ধি বা আর এর ভ্যালু দেওয়া হচ্ছে 28 নিউটন দেওয়া। তাহলে আমি লিখি ফর্মুলা, আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2i ab cos আলফা। আগের দিন শিখাইছি, নতুন করে কিছু শিখালাম না। তাহলে আমরা জানি লব্ধি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2i ab cos আলফা। আচ্ছা,
তো এবার খেয়াল করবা এখান থেকে আমরা আর আর স্কোয়ার মানে কি 28 স্কোয়ার, তো আর এর ভ্যালু বসাই দাও 28 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এর ভ্যালু কত থ্রাইজ এক্স, এর মানটা থ্রাইজ এক্স সুন্দর করে বসাই দাও, দেখো থ্রাইজ এক্স এর হোল স্কোয়ার এ স্কোয়ার, এর মানটাই যে থ্রাইজ এক্স বসাই দিলাম, প্লাস বি স্কোয়ার, বি এর মান আমি কত ধরছি 5x ধরছি, তাহলে বি এর মানটা বসাই দাও 5x বসাই দাও, তাহলে 5x এর স্কোয়ার রাইট। আচ্ছা প্লাস টুয়াইস এ বি, তাহলে দেখো 2 ইনটু এ, এ মানে হচ্ছে এ ভেক্টরের মান সেটা কত থ্রাইজ এক্স, খেয়াল করো ছোট বাচ্চারা থ্রাইজ এক্স, আর বি মানে কত বলো তো, বি মানে হচ্ছে 5x, এই যে আমরা 5x লিখলাম, কজ আলফা, কজ আলফা মানে তাদের মধ্যবর্তী কোণ কত দেওয়া 60 ডিগ্রি দেওয়া, তাহলে কস কত দেওয়া বলো তো কস 60 ডিগ্রি দেওয়া। তাহলে এবার খেয়াল করবা এখান থেকে 28 স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে খেয়াল করবা 3x স্কোয়ার মানে কত 9x স্কোয়ার, আচ্ছা প্লাস 5x স্কোয়ার মানে কত 5 5 25x স্কোয়ার, 25x স্কোয়ার প্লাস এখানে এবার খেয়াল করবা 3 5 15, 15 দুগুণে 30, তাহলে 30, আর x আর x গুণ করলে x স্কোয়ার, আর cos 60 মান হচ্ছে আমার হাফ, cos 60 কে তুমি ক্যালকুলেটরে বসালে পাবা কত হাফ পাবা হাফ, তারপরে খেয়াল করবা এই হাফ আর এই 30 কেটে গিয়ে থাকবে 15, তাহলে এখানে থাকবে 15x স্কোয়ার। এবার দেখবা এখান থেকে হচ্ছে 28x স্কোয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করবা 15x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার, 15x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার মানে কত 15 আর 25 যোগ করলে হয় 40, 40 আর 9 যোগ করলে হয় 49, তাহলে একবারে পাবো হচ্ছে যোগ করলে পাবো 49x স্কোয়ার, 49x স্কোয়ার। এইবার খেয়াল করবা একটু মন দিয়ে খেয়াল করবা 49x স্কোয়ার, তাহলে এখান থেকে 28 স্কোয়ার ইকুয়াল টু 49x স্কোয়ারকে কি লেখা যায় 7 সাথে 49 মানে 7x এর হোল স্কোয়ার লেখা যায় না, 7x এর হোল স্কোয়ার কমন সেন্স, 49x স্কোয়ারকে লেখা যায় 7x এর স্কোয়ার কমন সেন্স, 7 সাথে 49 আর x স্কোয়ার মানে x স্কোয়ার। এবার খেয়াল করবা এখান থেকে a স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গেলে থাকবে হচ্ছে এখান থেকে x এর ভ্যালু আমরা পাবো x ইজ ইকুয়াল টু 28/7, তাহলে 28 ভাগ 7, তাহলে কত কত 4 সাথে 28, তাহলে x এর ভ্যালু থাকবে হচ্ছে 4 সাথে 28, 4, তাহলে 4 থাকবে 4 থাকবে। তো এই x এর ভ্যালু তুমি a তে বসাও, এই x এর মান তুমি b তে বসাও, তাহলে খেয়াল করবা আমি a এর মান ধরছিলাম হচ্ছে থ্রাইজ x, তাহলে 3 ইনটু x কত আসবে, x এর মান তো 4 পেলাম, তাহলে 3 ইনটু 4 মানে 3 4 12 নিউটন, আর b এর মান থাকবে হচ্ছে খেয়াল করবা b এর মান x এর ভ্যালু এখানে বসায় দাও, তাহলে 5x মানে 5 ইনটু 4 ইজ ইকুয়াল টু 4 5 20 নিউটন। বলো এইটুকু বুঝতে পারছি কিনা আমাকে কমেন্টে জানাও, এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা আমাকে কমেন্টে জানাও। এ এবং বি এর উপর আমি খালি মান নিছি, মান, এই যে এ ভেক্টরটার মান, যে আমি মান বলছি মান ভ্যালু বলছি ভ্যালু, তখন আর এর মাথায় ভেক্টর স্থান দেওয়ার দরকার নেই। তারপর খেয়াল করবা দ্বিতীয় ভেক্টরটির মান, যখন আমি মান বলছি মান মানে ভ্যালু, তুমি যদি ভেক্টর হও তাহলে তোমার মাথায় টুপি পড়বা মানে ভেক্টর সাইন দিবা, আর তুমি যদি ভেক্টরের মান নির্দেশ করো টুপিটা বা ভেক্টর সাইন দিবা না। খেয়াল করো দ্বিতীয় ভেক্টরটির মান বা ভ্যালু, তাহলে শুধু বি লিখছি। তারপর দেখো লব্ধির মান, মনে করো লব্ধির মান তাই আর এর মাথায় দিই নেই কিছু, বুঝতে পারছি না সবাই? সবাই ক্লিয়ার তো না ছোট বন্ধুরা? সবাই আমরা ক্লিয়ার না? আচ্ছা, তো আরেকটা কোশ্চেন আরেকটা কোশ্চেন করে ফেলি, ফেমাস কোশ্চেন, আরেকটা খুব ফেমাস কোশ্চেন আসছে, ফেমাস কোশ্চেন, এটা অনেকে পারো তাও করাই দিক কারণ খুব বেশি ফেমাস, আরেকটা কোশ্চেন করাই দিক খুব বেশি ফেমাস। তো লেখো 3 নাম্বার লিখবা, 3 নাম্বার খুব বেশি ফেমাস একটা কোশ্চেন লিখবো আমরা, লিখবা দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটির মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
দ্রুত এটার উত্তরটা দাও তো, অনেকে পারো, এটা অনেকে পারো, আমি করাই দিব। দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটির মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? লিভার বোর্ড আজকে করবো না, হয়তো এর নেক্সট ক্লাসের পরের ক্লাসে করাবো ইনশাল্লাহ। বলো লিভার বোর্ডের ম্যাথ। হ্যাঁ অনেকে এটা জানো, এটা অনেকেই জানো, এটার উত্তর অনেকেই জানো, 120 ডিগ্রি অনেকেই জানো এটার উত্তর। দেখি আমাদের অ্যান্সারটা কি হয়, দেখি আমাদের অ্যান্সারটা কি হয়। তাহলে খেয়াল করবা কি বলছে, বলছে ওকে। তো দেখো দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটির মানের সমান। তো ফার্স্টেই বলছে আমি দুটা ভেক্টর ধরি, খেয়াল করবা দুটা ভেক্টর আমি ধরলাম পি ভেক্টর, এই যে পি ভেক্টর। তো পি ভেক্টরের মান আমি ধরলাম হচ্ছে পি, ঠিক আছে, পি ভেক্টরের মান বা ভ্যালু আমি ধরলাম পি। আর আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, তো কিউ ভেক্টরের মানটাও কি হবে, বলছে সমান মান, দুইটা ভেক্টরের মান সমান। তাহলে পি ভেক্টরের মান যদি পি হয় তাহলে কিউ ভেক্টরের মানও কি হবে, পি হবে। কারণ বলছে ভেক্টর দ্বয়ের মান সমান, বলছে মান সমান, বলছে ভেক্টর দ্বয়ের কি বলছে, মান সমান বলছে। তো দুটা ভেক্টর আমি ধরলাম, পি ভেক্টর একটা, কিউ ভেক্টর একটা। তো পি ভেক্টরের মান যদি পি হয় তাহলে কিউ ভেক্টরের মানও কত হবে, পি হবে, কারণ সমান মান বলছে, মান সমান। তো দুটা সমান মানের ভেক্টরের লব্ধি, লব্ধি ভেক্টর লিখতে হবে, লব্ধি ভেক্টর। তো এইটা মনে করো আমার লব্ধি ভেক্টর আর ভেক্টর, এই লব্ধি ভেক্টরের মানও হচ্ছে এদের মানের সমান, কোশ্চেনে বলা আছে। লব্ধি ভেক্টরের মান হচ্ছে এদের মানের সমান, মানে এটার মানও লব্ধির মানও কত হবে, লব্ধির মান আমার পি হবে। বুঝছো ব্যাপারটা? বলছে দুটা সমান মানের ভেক্টর, সমান মান মানে পি ভেক্টরের মান পি হলে কিউ এর মানও পি হবে। তাহলে বলছে এদের লব্ধি, লব্ধি আমি ধরলাম আর ভেক্টর, লব্ধিও এদের যে কোনো একটার মানের সমান। দেখো এই যে পি, লব্ধিও পি এর সমান। যদি এমন হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ, মানে এই যে পি এবং কিউ দুটা ভেক্টর না, দুটা ভেক্টর পি এবং কিউ দুটা ভেক্টর, বের করতে বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বা আলফার মানটা কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তো বের করতে বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বা আলফার মান কত। তো কি বের করতে বলছে, মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, যাকে আমি ধরলাম হচ্ছে আলফা। তো এই আলফার ভ্যালুটাই আমাদেরকে বের করতে বলছে। আমি দ্রুত বের করে ফেলি, তাহলে খেয়াল করবা, দ্রুত আমরা বের করে ফেলি, দ্রুত খেয়াল করবে একটু মন দিয়ে। সেটা হচ্ছে যে আমরা জানি লব্ধি স্কোয়ার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, টুয়াইস পি কিউ কজ আলফা, সবগুলার মানই পি, দুইটা ভেক্টরের মানও পি, লব্ধির মানও পি, লব্ধির মানও পি। তাহলে যে পি স্কোয়ার বসালাম, এখানে পি স্কোয়ার থাকলো, আবার কিউ ভেক্টরের মানও পি, কিউ স্কোয়ার জায়গায় আমরা পি স্কোয়ার বসালাম। আবার খেয়াল করবা টু পি, কিউ এর যা মানও পি, তাহলে কিউ এর মানও কিউ এর জায়গায় পি বসালাম, টু পি পি কজ আলফা, দুনিয়ার সব কিছু জায়গায় পি বসাই দিবা। তো এবার খেয়াল করবা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এখানে কত আসবে, টুয়াইস পি স্কোয়ার কজ আলফা। তাহলে এখান থেকে দেখবা পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে কি হবে, টু পি স্কোয়ার। তাহলে যে টু পি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু পি স্কোয়ার কজ আলফা, টু পি স্কোয়ার কজ আলফা। তারপরে খেয়াল করবা পি স্কোয়ার, তো তাহলে এই দুই সাইড থেকে পি স্কোয়ারটা কমন নিলে থাকবে হচ্ছে টু পি স্কোয়ার, সরি এই দুই সাইড থেকে টু পি স্কোয়ার কমন নিলে কি থাকবে, কমন নিলে টু পি স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা, ঠিক আছে, ওয়ান প্লাস কস থিটা। না বুঝলে গুণ করবা, গুণ করলে দেখবে আগের লাইন আসবে, টু পি স্কোয়ার কমন নাও থাকবে ওয়ান প্লাস কস আলফা। এবার দেখবা এবার এখান থেকে হচ্ছে আমার পি স্কোয়ার কাটাকাটি যায়, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা। তাহলে এবার দেখবা এখানে হচ্ছে আমার ওয়ান ইজ ইকুয়াল টু টু ইন্টু ওয়ান প্লাস কস আলফা। তারপরে খেয়াল করবা এখান থেকে খেয়াল করবা একটু মন দিয়ে যে টুটাকে নিচে আনলে হাফ হয়ে যাবে, টুটাকে নিচে আনলে হাফ হয়ে যাবে ইজ ইকুয়াল টু হাফ, আর এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস কস আলফা, তাহলে ওয়ান প্লাস কস আলফা। তারপরে খেয়াল করবা তাহলে এক সাইডে কস আলফা রাখো, তাহলে হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ, হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কসটাকে ডানে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে এখান থেকে আলফা থাকবে হচ্ছে 120 ডিগ্রি। দেখো ঠিক আছে না, দেখো বলো বুঝতে পারছি কিনা বলো।
বলো আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, মাঝে মাঝে আসে, এমসিকিউতে আসে, এমসিকিউতে। আরেকবার প্লিজ, আচ্ছা আরেকবার দেখো, এখানে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো আমি আর এর জায়গায় পি বসালাম, পি এর জায়গায় পি বসালাম, কিউ এর জায়গায় পি বসালাম, সবগুলো জায়গায় পি বসালাম, কারণ কোশ্চেনে বলা আছে দুইটা সমান মানের ভেক্টর, মান সমান, দুইটা ভেক্টরের মানও সমান, আবার লব্ধির মানও সমান, তো সব মান সমান, তারপর ক্যালকুলেশন, তারপর জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম, তারপর জাস্ট ক্যালকুলেশন। ওকে, সবাই বলতেছো, আমরা নেক্সট টপিকে যাই। এবার আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন ল। এটা ইম্পর্টেন্ট আমাদের, নতুন টপিক লেখো, ত্রিভুজের সাইন ল। দেখো, ত্রিভুজের সাইন ল, ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তো লেখো ত্রিভুজের সাইন সূত্র। তো এটার প্রমাণটা আমি ফিজিক্সে করাবো না, এটার প্রমাণটা তোমরা পাবা ম্যাথমেটিক্সে, হায়ার ম্যাথ তোমরা যখন সেকেন্ড পেপার করবা তখন। আমাদের প্রমাণটা দরকারও নাই ফিজিক্সে, জাস্ট এটার হচ্ছে আমাদের সার সংক্ষেপটা দরকার। তো ত্রিভুজের সাইন ল, তো মন দিয়ে দেখবা, তো একটা ত্রিভুজ আঁকবা, এই মনে করো একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই হচ্ছে আমি একটা ত্রিভুজ আঁকলাম, খেয়াল করবা, এই একটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু, তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, খেয়াল করবা। তাহলে আমি ধরলাম এই অ্যাঙ্গেলটুকু, তিনটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটুকুকে আমি প্রকাশ করলাম এ অ্যাঙ্গেল, মানে যে এই অ্যাঙ্গেলটুকু, এই কোণ, এই যে কোণটা, এই কোণটাকে আমি প্রকাশ করলাম এ অ্যাঙ্গেল। দেখো যে এ অ্যাঙ্গেল, বড় হাতের এ দিয়ে প্রকাশ করলাম এ। তারপরে খেয়াল করবা, এই যে অ্যাঙ্গেলটা, মানে এই বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি অ্যাঙ্গেল। তারপরে খেয়াল করবা, এই বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটাকে ধরলাম সি অ্যাঙ্গেল। এই দেখো, এই পয়েন্টে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটাকে আমি ধরলাম সি অ্যাঙ্গেল। আচ্ছা, এইটুক তো বুঝছি, এইটুক। তারপর দেখবা, তারপর দেখবা যে এ অ্যাঙ্গেলের বিপরীত যে বাহু, এ অ্যাঙ্গেলের বিপরীত যে বাহু তাকে হচ্ছে স্মল এ ধরা হয়, বাহুর দৈর্ঘ্য। তাহলে এ অ্যাঙ্গেলের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার স্মল এ। আবার বি যে অ্যাঙ্গেলটা, এই যে বি অ্যাঙ্গেলের বিপরীত যে বাহু, যে এটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে বি অ্যাঙ্গেলের বিপরীত যে বাহু তাকে আমি ধরলাম হচ্ছে স্মল বি। তারপরে খেয়াল করবা, মানে যে এই বাহুটা আর কি, এই যে বাহুটা, এই যে এইটুকু বাহু তো বুঝো, এই যে বাহু তো বুঝো। আচ্ছা, সি অ্যাঙ্গেলের বিপরীত যে বাহু, মানে যে এটাকে আমি ধরলাম হচ্ছে স্মল সি। তাহলে খেয়াল করবা, সি অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে আমি ধরলাম হচ্ছে স্মল সি। আচ্ছা, এইটুকু তো আমরা বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার এ অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বি অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সি অ্যাঙ্গেল। আচ্ছা, তো এবার ত্রিভুজের সাইন সূত্র কি বলে? সাইন সূত্র বলে হচ্ছে বাহু, খেয়াল করবা, বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের, বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের হচ্ছে সাইন। তাহলে বাহুর বিপরীত কোণ কোনটা? বড় হাতের এ কোণ না? দেখো, এই যে স্মল এ বাহুর বিপরীত কোণ তো বুঝছো, স্মল এ বাহুর বিপরীত কোণ কোনটা? বড় হাতের এ কোণ। খেয়াল করবা, বাহু হচ্ছে আমার স্মল এ ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন। তাহলে তার বিপরীত কোণ কোনটা? বাহুর বিপরীত কোণ কোনটা? বাহুর বিপরীত কোণ হচ্ছে সাইন বড় হাতের এ। তাহলে খেয়াল করবা যে সাইন বড় হাতের এ ইজ ইকুয়াল টু, যখন আমরা স্মল বি বাহু নিয়ে কাজ করবো, স্মল বি, এই দেখো বাহু ডিভাইড বাই, যখন আমরা স্মল বি নিয়ে কাজ করবো বাহু, স্মল বি বাহুর বিপরীত কোণ কোনটা? স্মল বি বাহুর বিপরীত কোণ হচ্ছে তোমার হচ্ছে বড় হাতের বি। তাহলে স্মল বি বাহুর বিপরীত কোণ হচ্ছে সাইন বড় হাতের বি। তাহলে খেয়াল করবা, বাহু তার বিপরীত কোণের সাইন ইজ ইকুয়াল টু স্মল সি বাহু, এই যে আমার স্মল সি বাহু, স্মল সি বাহুর বিপরীত কোণ কোনটা? দেখো তো, স্মল সি বাহুর বিপরীত কোণ হচ্ছে বড় হাতের সি। তাহলে বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, তাহলে সাইন অফ সি, অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। তো এইটাই হচ্ছে আমার ত্রিভুজের সাইন ল। বলো বুঝতে পারছি কিনা? বলো সাইন লয়ের স্টেটমেন্টটা বা হচ্ছে রুলসটা বুঝতে পারছি কিনা? এটার প্রমাণটা আমরা পড়বো হায়ার ম্যাথে, এটার প্রমাণ আমরা হায়ার ম্যাথে পড়বো, প্রমাণটা আমরা হায়ার ম্যাথে পাবো, হায়ার ম্যাথে প্রমাণটা পাবো। তো আমরা ফিজিক্সে জাস্ট এইটুকু হলে হবে, হায়ার ম্যাথে আমরা প্রুফটা পাবো, প্রমাণটা। জাস্ট আমরা স্টেটমেন্টটা বুঝতে পারলাম কিনা বলো? আচ্ছা, তাহলে এটা আমরা সূত্র দেখলাম। ওকে, সবাই আশা করি বুঝতে পারতেছে।
হ্যাঁ ম্যাট্রিকে ছিল। অভয়নাথ চৌধুরী বলছে আবার আরেকবার বুঝাই দেন, তাই তো? আচ্ছা দেখো কি বললাম আবার, দেখো এ বাহু, এই যে এটা হচ্ছে বাহু, ত্রিভুজের বাহু তো চিনো অভয়নাথ, দেখো খেয়াল করবে, হ্যাঁ না, বাহু তো চিনো, ত্রিভুজের বাহু চিনো না, বাহু অভয়নাথ, দেখো এ একটা বাহু, এ একটা বাহু, বাহু তো চিনি, বাহু তো চিনি। তো এই বাহুটার নাম, তোমার নাম দাও, মনে করো যে অভয়, AVOY, অভয় দিলাম, তোমার নাম দিলাম অভয়। তাহলে এই যে বাহুটার নাম অভয়, তার বিপরীত কোণ, মনে করো আমার নাম দিলাম, তার বিপরীত কোণে আমার নাম দিলাম ফারহান দিলাম, F দিলাম, ফারহান, F ফর ফারহান। অভয় তার উল্টো দিকে কে? ফারহান। তাহলে অভয়, এই যে অভয় দিলাম, বাহুর নাম হচ্ছে অভয়, এই পুরো বাহুর নাম হচ্ছে অভয়, ডিভাইড বাই তার বিপরীত, তার বিপরীত দিকে কে? কোন কোণ আছে? ফারহান আছে, আমি আছি। অভয়ের বিপরীত দিকে কোন কোণ আছে? ফারহান আছে, বিপরীত কোণের সাইন, তাহলে সাইন ফারহান, তাহলে এই যে সাইন ফারহান, এটাই লিখছি আমরা, এটাই লিখছি, এটাই লিখছি, এটাই লিখছি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তারপর মনে করো এই বাহুটা, এই যে বাহুটা, এই বাহুটার নাম দাও, মনে করো রাকিব দিলাম, এই বাহুটার নাম আমি দিলাম হচ্ছে রাকিব, রাকিব। তো রাকিবের বিপরীত কোণ, দেখো রাকিবের বিপরীত কোণ কোনটা? যে এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলের নাম দাও, এই অ্যাঙ্গেল নাম দাও, মনে করো হচ্ছে তোমার জুই, জে ফর জুই। তাহলে রাকিবের বিপরীত কোণ কোনটা? জুই। তাহলে রাকিব, বাহু কোনটা? রাকিব, রাকিব ডিভাইড বাই বাহুর বিপরীত কোণ কোনটা? জুই, তাহলে সাইন জুই, লেখে নাও সাইন জুই। এবার আশা করি বুঝতে পারছো, এমন আর কি ব্যাপারটা। আচ্ছা থ্যাংক ইউ, এইটুকু আমরা বুঝলাম। তো এবার আমরা হচ্ছে সাইন সূত্র বুঝলাম, এবার আমরা করবো হচ্ছে লামির উপপাদ্য, লামির উপপাদ্য। তো লেখে নাও, হেডলাইন দাও লামির উপপাদ্য, লামির উপপাদ্য, লামির উপপাদ্য। আচ্ছা, তো লামির উপপাদ্যটা খেয়াল করবা, আমাদের এই দুটা টপিক খুব ইম্পর্টেন্ট, লামির উপপাদ্য। তো দেখো, হ্যাঁ, তো দেখো, তো লামির উপপাদ্য তখনই অ্যাপ্লাই হবে যখন তিনটা ভেক্টর দ্বারা কোনো বস্তু সাম্যাবস্থায় থাকবে। তো লিখে নাও, লামির উপপাদ্যের শর্তটা কি? যখন তিনটি ভেক্টর দ্বারা, লিখে নাও, তিনটি ভেক্টর দ্বারা, তিনটি ভেক্টর দ্বারা, তিনটি ভেক্টর দ্বারা সমস্ত বস্তুটা বা বস্তু সাম্যাবস্থা বা স্থির থাকবে, সাম্যাবস্থা বা স্থির থাকবে, সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থা মানে হচ্ছে স্থির। আচ্ছা তাহলে খেয়াল করবা, খেয়াল করবা, তাহলে এই মনে করো একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বডি বা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুর উপরে তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হবে, এমনভাবে তিনটা বল প্রয়োগ করা হবে যেন এই বস্তুটা এখানে স্থির থাকে। তখনই আমার লামির উপপাদ্য, তখনই আমার হচ্ছে লামির উপপাদ্য হচ্ছে তোমার কি বলো তো, তখনই আমার লামির উপপাদ্যটা খাটবে, ঠিক আছে, তখন আমার লামির উপপাদ্যটা খাটবে। তাহলে আমরা এই বস্তুর উপরে তিনটা ভেক্টর বা তিনটা বল ধরো প্রয়োগ করব। তো ধরো মনে করো এই বরাবর একটা বল প্রয়োগ করা হচ্ছে, এই বরাবর একটা বল, তো এই বলটাকে আমি নাম দিলাম বা এই ভেক্টরটাকে দিলাম হচ্ছে পি ভেক্টর। তারপরে মনে করো এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করা হচ্ছে, এই বরাবর আরেকটা বল, এই বরাবর যে ভেক্টর কাজ করা হচ্ছে ধরলাম, সেটাকে আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর। তারপরে মনে করো এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে, এই বরাবর, এই বরাবর মনে করো আরেকটা ভেক্টর কাজ করতেছে, আরেকটা ভেক্টর এই বরাবর, তো এই বরাবর যে ভেক্টরটা কাজ করে তাকে আমি ধরলাম হচ্ছে পি কিউ, ধরো হচ্ছে আর ভেক্টর, এই হচ্ছে আর ভেক্টর। খেয়াল করবা, একটা বস্তুর উপরে কয়টা ভেক্টর কাজ করে? তিনটা, শর্ত মানছে তিনটা ভেক্টর কাজ করতে হবে। এই দেখো তিনটা ভেক্টর কাজ করতেছে, তিনটা। তো তিনটা ভেক্টর কাজ করলেই খালি হবে না, খালি এই বস্তুর উপরে তিনটা ভেক্টর কাজ করলেই হবে না, এই তিনটা ভেক্টর কাজ করার ফলে এই বস্তুটাকে স্থির বা সাম্যাবস্থায় থাকতে হবে, এই বস্তুটাকে স্থির বা সাম্যাবস্থায় থাকতে হবে, স্থির বা সাম্যাবস্থায়। তাই খেয়াল করবা, মনে করো এই যে এখান দিয়ে মনে করো কেউ দড়ি দিয়ে টানতেছে, এখান দিয়েও মনে করো কেউ দড়ি দিয়ে টানতেছে, আবার এখান দিয়েও কেউ মনে করো দড়ি দিয়ে টানতেছে। তো তিনটা দড়ি দিয়ে টানা হচ্ছে এই বস্তুকে, টানাটানির ফলে বস্তু এখানে স্থির আছে বা সাম্যাবস্থায় আছে। তখনই আমরা কেবলমাত্র লামির উপপাদ্যের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, লামির উপপাদ্য। তো লামির উপপাদ্য কি বলছে, এটা আবারও বলি, ডেরিভেশনে যাব না, কারণ ডেরিভেশন আমরা জানবো হচ্ছে কি বলতো, ডেরিভেশন আমরা হচ্ছে, হ্যাঁ ডেরিভেশন হচ্ছে আমরা জানবো ইয়াতে কি বলে, ওই হায়ার ম্যাথে জানবো। তো খেয়াল করবা, মন দিয়ে দেখবা। তো আমরা প্রথমে পি ভেক্টর নিয়ে কাজ করব, পি ভেক্টর। তো দেখো পি ভেক্টর নিয়ে কাজ করব, পি ডিভাইডেড বাই, পি ডিভাইডেড বাই, আমরা প্রথমে পি নিয়ে কাজ করব, ডিভাইডেড বাই তার বিপরীত দুইটা বাহুর বা তার বিপরীত দুইটা ভেক্টরের অ্যাঙ্গেলের সাইন। তাহলে খেয়াল করবা, পি যখন নিয়ে কাজ করব তার বিপরীত দুইটা বাহুর অ্যাঙ্গেলের সাইন। তাহলে দেখো
পি লেখলা, পি লেখা শেষ, পি মান, তাহলে পি এর বিপরীত দুটা বাহু কে কে? আর আর কিউ না? আর আর কিউ, তাহলে আর আর কিউ এর অ্যাঙ্গেলের সাইন হবে। তো ধরলাম আর আর কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে যখন তুমি পি নিয়ে কাজ করবা তার বাদ বাকি দুইটা বাহুর অ্যাঙ্গেলের সাইন নিবা, তাহলে সাইন আলফা। তাহলে পি নিয়ে কাজ করলাম, বাদ বাকি দুটা ভেক্টর হচ্ছে কি আর আর কিউ, তাহলে বাদ বাকি দুটা ভেক্টরের অ্যাঙ্গেলের সাইন মানে কত বলো তো? আলফা। বাদ বাকি দুটা ভেক্টরের অ্যাঙ্গেলের সাইন মানে কত বলো তো? আলফা। এটুকু বুঝলাম। ইজ ইকুয়াল টু তাহলে পি নিয়ে আমার কাজ করা শেষ, পি নিয়ে আমার কাজ করা শেষ, তাহলে পি নিয়ে আমার কাজ করা শেষ, রাইট দিয়ে দাও। এখন আমরা আর নিয়ে কাজ করব, আর। তো যখন আমরা আর নিয়ে কাজ করব, আর, তো দেখো উপরে আমরা আর লিখবো, উপরে আমরা আর লিখবো, যে আর লিখলাম, আর ভাগ দিব হচ্ছে আর ডিভাইড বাই তার বাদ বাকি দুইটা বাহুর অ্যাঙ্গেলের সাইন। বাদ বাকি দুটা বাহু কি? যখন আমরা আর নিয়ে কাজ করব, বাদ বাকি দুটা বাহু হচ্ছে আমার পি এবং কিউ, তাহলে বাদ বাকি দুটা বাহুর অ্যাঙ্গেলের সাইন, তাহলে বাদ বাকি দুটা বাহুর অ্যাঙ্গেল হচ্ছে আমার এইটা। তাহলে খেয়াল করবা, যখন আমরা আর নিয়ে কাজ করব, আর নিয়ে যখন আমরা উপরে কাজ করব, ডিভাইডেড বাই বাদ বাকি দুটা বাহু, বাদ বাকি দুটা বাহু হচ্ছে পি এবং কিউ, পি এবং কিউ এর অ্যাঙ্গেলের সাইন মানে সাইন বিটা। তাহলে লিখে নাও সাইন বিটা। বোঝা গেছে ব্যাপারটা? ইজ ইকুয়াল টু আর নিয়ে কাজ করা আমার শেষ, এই আর নিয়ে ধরো আমার কাজ করা শেষ, এই যে আর নিয়ে আমার কাজ করা শেষ, এই যে আর ভেক্টর ছিল, এই যে এটা আমার আর ভেক্টর, কাজ করা শেষ। এবার আমরা কিউ নিয়ে কাজ করব, কিউ। তাহলে খেয়াল করবা, এই যে কিউ লিখলাম উপরে, ভাগের উপরে কিউ লিখলাম, যেটা নিয়ে কাজ করব ওটাকে উপরে লিখবা, ডিভাইডেড বাই বাদ বাকি দুইটা ভেক্টরের অ্যাঙ্গেলের সাইন। তাহলে বাদ বাকি দুটা ভেক্টর কে? এই যে পি এবং আর। যখন কিউ নিয়ে কাজ করব, কিউ উপরে লিখবো, ডিভাইড বাই বাদ বাকি দুইটা ভেক্টরের অ্যাঙ্গেলের সাইন। তো ধরলাম বাদ বাকি দুটো অ্যাঙ্গেল হচ্ছে তোমার মনে করো গামা, তাহলে কি হবে? সাইন গামা। কি হবে? সাইন গামা। তো এটাই হচ্ছে আমার লামির উপপাদ্য। তো এটাই হচ্ছে আমার কি বলতো? লামির উপপাদ্য। লিখে নাও, বক্স করো, বক্স করো। ওকে, অ্যাঙ্গেল নিবা, অপোজিটটা নিবা যখন আর নিয়ে কাজ করবা। দেখো আর নিয়ে যখন কাজ করবা, আর নিয়ে বাকি দুটা ভেক্টর কোনটা? পি এবং কিউ। আর নিয়ে যখন কাজ করবা বাকি দুটা ভেক্টর পি এবং কিউ, তাহলে এর অ্যাঙ্গেল নিবা বিটা, সাইন বিটা। এই যে আর নিয়ে যখন কাজ করলাম, আর বাদ বাকি দুটা ভেক্টর পি এবং কিউ, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে সাইন বিটা। আর যখন কিউ নিয়ে কাজ করব, কিউ নিয়ে কাজ করব, বাদ বাকি দুটা ভেক্টর কে? আর এবং পি, তাহলে আর এবং পি এর অ্যাঙ্গেলের সাইন মানে সাইন গামা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝছি, থ্যাংক ইউ। মোহাম্মদ ইমন, তুমি হচ্ছে আগের ক্লাস না দেখলে বুঝতে পারবে না এগুলো কিছু। হ্যাঁ, আগে আমি ভেক্টরের উপর লাইভ ওয়ান নিচ্ছি, ওটা দেখে নাও মোহাম্মদ ইমন, নাহলে কিছুই বুঝবা না। নাহলে মানে এটা তো আসলে মনে করো যে ফিজিক্স কি মাঝখানে বোঝা যায়। হ্যাঁ, রামি সানজম এগুলো দিয়ে ম্যাথ করাবো, এগুলো দিয়ে ম্যাথ করাবো বলে তাকে শিখে নিলাম। তো লেখো, ম্যাথ লেখো, কোশ্চেন লেখো, এবার কোশ্চেন লেখো, কোশ্চেন, এবার কোশ্চেন লেখো। হ্যাঁ আমি দেখাবো, এবার কোশ্চেন লেখো। এবার কোশ্চেন লিখবা, ধরো এই বিন্দুতে, একটা বিন্দুতে, ধরো এই একটা বিন্দুতে এই বরাবর একটা গাড়ি যাচ্ছে। খেয়াল করবা, একটু মন দিয়ে দেখবা। ধরো একটা এই বিন্দুতে মনে করো এই বরাবর একটা গাড়ি যাচ্ছে, গাড়ি এই বিন্দু থেকে এই বরাবর গাড়ি যাচ্ছে। তো মনে করো এই গাড়ির বেগ হচ্ছে বলা আছে 12 মিটার পার সেকেন্ড। তো 12 মিটার পার সেকেন্ড বেগে মনে করো এই বরাবর একটা গাড়ি যাচ্ছে, গাড়ি, ভালো কথা। তারপরে খেয়াল করবা, তারপরে এই বিন্দু থেকে ধরো এই বিন্দু থেকে মনে করো এই বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে অন্য একটা গাড়ি যাচ্ছে, অন্য একটা গাড়ি, দুইটা গাড়ি কিন্তু, একটা গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছে, আর অন্য একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছে। এই যে দুইটা ডিফারেন্ট গাড়ি, এই দুইটা ডিফারেন্ট গাড়ির যাওয়ার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের কোশ্চেন দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। মন দিয়ে দেখবা, কোশ্চেন দেওয়া আছে কি বলতো? 60 ডিগ্রি। এবার দেখবা, এবার কিছু বুঝবা না, নিউরা কিছু বুঝবা না। হ্যালো বাই দ্য ওয়ে, নিউ যারা আসছো আজকে কিছুই বুঝবা না, এটা স্বাভাবিক। নিউ যারা আসছো কিছুই বুঝবা না। তুমি কি করবা, আজকে আমার হচ্ছে আগের দিন আমি একটা ক্লাস দিচ্ছি রবিবারে, দেখবা গ্রুপে আছে, লিখে দিচ্ছি। তো রবিবারের অর্থাৎ হচ্ছে ভেক্টরের প্রথম লাইভ ক্লাসে রেখে নিবা, কিছুই বুঝবা না, 100% কিছু বুঝবা না। তো খেয়াল করবা, বাট যারা আগের ক্লাস করছো অবশ্যই বুঝতে পারবা, অবশ্যই বুঝতে পারবা। দুইটা গাড়ি,
প্রথম গাড়ি মনে করো 12 মিটার/সেকেন্ড বেগে এই বরাবর গেল, দ্বিতীয় গাড়ি মনে করো 10 মিটার/সেকেন্ড বেগে এই বরাবর গেল, এই বরাবর গেল। এবার আচ্ছা, তো আমাদের কি বলছে, তো লিখবা 2 সেকেন্ড পর গাড়ি দুটির 2 সেকেন্ড পর গাড়ি দুইটির মধ্যবর্তী 2 সেকেন্ড পর গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব কত, লিখে নাও। 2 সেকেন্ড পর গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব কত, লিখে নাও। তো দুইটা গাড়ি, প্রথম গাড়ি 12 মিটার/সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছে, আর সেকেন্ড গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছে। তো বলছে এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, দুইটা গাড়ি যাওয়ার বেগের মধ্যবর্তী কোণ। বলছে 2 সেকেন্ড পর গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে। আচ্ছা, তো এবার আমরা এই ম্যাথটা সলভ করা শুরু করি। তো এই ম্যাথটা আমরা সলভ করা শুরু করি। তো এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার আরেকটা ফর্মুলার হেল্প লাগবে, আরেকটা ফর্মুলা, ওটা আমি এখন শিখাবো, জাস্ট এটাকে লেখো। এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের আরেকটা ফর্মুলার হেল্প লাগবে। তো ফর্মুলাটা লিখি আগে, খেয়াল করবা, একটু মন দিয়ে লিখবা, মন দিয়ে। আমরা ত্রিভুজের সাইনের সূত্র দেখছি, লামির উপপাদ্য দেখছি, আরেকটা ফর্মুলা আমার লাগবে, সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। তো লিখে নাও ত্রিভুজের কোসাইন সূত্র, লিখে নাও ত্রিভুজের কোসাইন সূত্র। আগে শিখাইনি, তারপর হচ্ছে আমরা করি কোসাইন সূত্র বা ত্রিভুজের কোসাইন ল। ত্রিভুজের কোসাইন সূত্র বা ত্রিভুজের কোসাইন ল লেখো আগে। আচ্ছা, তো আগে তুলে নাও তো, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো। লেখা পরিষ্কার দেখা যাচ্ছে না, কি বলে? হ্যাঁ, আচ্ছা তুলা শেষ। তো খেয়াল করবা ত্রিভুজের কোসাইন সূত্র, তো ত্রিভুজের কোসাইন সূত্র শিখি আগে, হ্যাঁ শিখি। তো মনে করো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের 3টা বাহু, এই মনে করো ত্রিভুজের 3টা বাহু। তো এই হচ্ছে আমার ত্রিভুজের 3টা বাহু। তো ত্রিভুজের 3টা বাহুর মধ্যে আমাদের ধরো অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল, আর 3টা বাহুর ধরো মান দেওয়া আছে। ধরো এই যে বাহুটা, নিচের এই বাহুটার ভ্যালু মনে করো হচ্ছে এ, আর এই পাশের বাহুটার ভ্যালু মনে করো হচ্ছে বি, আর এই পাশের ভ্যালুটা হচ্ছে আমাদের সি। তাহলে খেয়াল করবা ত্রিভুজের 3টা বাহু, এটা এ, এটা বি, আর এটা সি। আচ্ছা, তো এবার মনে করো আমরা একটা অ্যাঙ্গেল বের করতে চাই, মনে করো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, এই অ্যাঙ্গেল। তো ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা মনে করো আমাদের থিটা, ধরো এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। তাহলে খেয়াল করবা, মন দিয়ে দেখবা, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করবা cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো cos থিটা ইজ ইকুয়াল টু একটা ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্ন দেওয়ার পর অ্যাঙ্গেল থিটা যেই দুইটা বাহুর সাথে আছে, দেখো অ্যাঙ্গেল থিটা কার কাছে উৎপন্ন বলো তো, এই যে এ আর সি না, অ্যাঙ্গেল থিটা। তো যাদের সাথে আছে তাদের স্কোয়ারে যোগ করবা। তাহলে খেয়াল করবা এ স্কোয়ার প্লাস কি বলো তো সি স্কোয়ার লিখবা। অ্যাঙ্গেল থিটা যাদের সাথে তাদের স্কোয়ারে যোগ করবা, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর খেয়াল করবা অ্যাঙ্গেল থিটার এই বিপরীত যে বাহুটা, বিপরীত বাহু কি বি না, তাকে বিয়োগ করবা, তাকে স্কোয়ার করে বিয়োগ করবা। তাহলে স্কোয়ার করে বিয়োগ করবা। তাহলে খেয়াল করো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখছি আমরা, আর বিয়োগ করছি কাকে, অ্যাঙ্গেল থিটার বিপরীত বাহুকে। তাহলে বি স্কোয়ারকে বিয়োগ করছি, ডিভাইড বাই টুয়াইজ ইন্টু এই অ্যাঙ্গেল থিটা যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে এ এবং সি, এই দুটা রেখার সাথে তাদেরকে গুণ করবা, এই যে এসি, ঠিক আছে, টুয়াইজ এসি। নিচে আমরা জাস্ট গুণ করবো টুয়াইজ এসি। দেখো এটা বুঝছি কিনা, দেখো এটা আমরা বুঝছি কিনা। দেখো এটা বুঝতে পারছি কিনা। আচ্ছা হ্যাঁ, আসলে আমাদের ম্যাথের ক্লাস, ম্যাথের মতো ম্যাথের কিছু থিওরি লাগে, বলো এটা বুঝছি কিনা আগে বলো। এখানে আমি আরেকবার বলবো, এটাকে আমি আরেকবার বলবো।
আচ্ছা, এটা তাহলে আমরা বুঝতে পারছি না, এটা তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা আরেকবার বলবো, আবার বলে আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি, খেয়াল করবা। তাহলে এই জায়গায় দেখাই। তো মনে করো এই হচ্ছে যে কোনো ত্রিভুজ, খেয়াল করবা, যে কোনো ত্রিভুজ তো চিনো, ত্রিভুজ। তো মনে করো ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটার ভ্যালু মনে করো আমার দেওয়া আছে পি, মানে বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে পি। তারপর মনে করো এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কিউ। তারপর মনে করো এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে পি কিউ, ধরো এস। আচ্ছা, তো ধরো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, মনে করো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই। তো ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, আন্দাজে ধরতেছি আলফা। তো আমরা আলফাটা বের করতে চাই। তো আলফা বের করবো কেমনে? তো খেয়াল করবা, এই আলফা কোনটা কার আর কার সাথে উৎপন্ন হয়েছে? এই দেখো পি আর এই কিউ, পি এবং কিউ এর সাথে আমরা আলফা উৎপন্ন করছি না? পি এবং কিউ এর সাথে আমরা কি উৎপন্ন করছি? আলফা উৎপন্ন করছি। তাহলে পি এবং কিউ এর সাথে আলফা উৎপন্ন করছি। তাহলে খেয়াল করো, পি এবং কিউ এর সাথে আলফা। তাহলে এবার দেখো cos আলফা ইজ ইকুয়াল টু দিয়ে একটা ভাগ চিহ্ন দেবো, যে ভাগ চিহ্ন দিলাম। তারপর কি করব, এই আলফা যাদের সাথে উৎপন্ন হয়েছে তাদেরকে স্কোয়ার করে যোগ করবা। তাহলে খেয়াল করবা, তাহলে পি স্কোয়ার প্লাস কি বলো তো, প্লাস কিউ স্কোয়ার। তারপর খেয়াল করবা আলফার বিপরীত বাহু কোনটা? এস না? তাহলে কোণের বিপরীত বাহু এস। তাহলে আলফার বিপরীত বাহুকে স্কোয়ার করে বিয়োগ করবা, স্কোয়ার করে বিয়োগ করবা, ডিভাইডেড বাই 2 ইন্টু এই আলফার সন্নিহিত বাহুর গুণফল, মানে আলফার সাথে দুটা বাহুর গুণফল, মানে পি কিউ। আশা করি এইটু এবার বুঝছো, আশা করি এবার বুঝছো। হ্যাঁ, আমি আরেকবার দেখালাম। কজ নিছি কেন আমরা? এই যে ত্রিভুজের কোসাইন সূত্র, এটা কোসাইন সূত্রের রুলস, এটা কোসাইন সূত্রের রুলস, এটার প্রমাণ হায়ার ম্যাথে পাবা, বললাম তো এগুলোর প্রমাণ। আচ্ছা, থ্যাংক ইউ নুমের সাথে আপার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার খেয়াল করবো, এবার হচ্ছে আমরা হচ্ছে কি করব, দেখো 2 সেকেন্ড পর গাড়ি দুটার মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমরা বের করব 2 সেকেন্ড পর। তাহলে খেয়াল করবা, আমি আগে এটা বের করি যে 2 সেকেন্ড পর এই প্রথম গাড়ি যেটা কিনা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তো 2 সেকেন্ড পর এই প্রথম গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা আমরা বের করতে চাই। তো আমি ধরলাম 2 সেকেন্ডে যে প্রথম গাড়ি যেটা কিনা 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে, তো প্রথম গাড়িটা আমি ধরলাম, মনে করো যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ থেকে মনে করো বি বিন্দু পর্যন্ত, এইটুকু পর্যন্ত সে পথ অতিক্রম করলো। তো 2 সেকেন্ডে এই যে কিনা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল সেই গাড়িটা মনে করো হচ্ছে এ থেকে বি পর্যন্ত চলে গেল। তাহলে এ বি তার দূরত্ব। খেয়াল করবা 2 সেকেন্ডে সলিউশনের মাঝে সলিউশনে, তাহলে 2 সেকেন্ডে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার এ বি। তো কোশ্চেনে কিছু বলে দেওয়া নাই, তাই আমরা কি ধরবো, সমবেগ ধরবো। তাহলে বেগ কত? বেগ হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তাহলে বেগ কত? 10। তাহলে 10 লিখলাম ইনটু টি কত? টি হচ্ছে আমার 2 সেকেন্ড, তাহলে 2। তাহলে 10 গুণ 2 মানে কত? 20 না? তাহলে 20 মিটার। তাহলে এ বির ভ্যালু কত বলো তো? 20 মিটার। তাহলে আমি ধরলাম এ বি মানে হচ্ছে 2 সেকেন্ডে প্রথম গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কতটুকু? 20 মিটার। এই যে এ থেকে বি অবধি এইটুকু হচ্ছে আমার 20 মিটার। তাহলে এই যে আমরা বুঝে গেলাম যে কিনা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত বলো তো? 20 মিটার। বুঝছি ব্যাপারটা? বুঝছি। আচ্ছা, তো সিমিলার ওয়েতে দ্বিতীয় যে গাড়িটা যেটা কিনা 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তো আমি ধরলাম এই দ্বিতীয় গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তো ধরলাম 2 সেকেন্ডে সে মোটামুটি এখান থেকে ধরো, আন্দাজে আমি ধরছি, আন্দাজে, তো মোটামুটি এখান থেকে ধরো এইটুকু পর্যন্ত পৌঁছালো 2 সেকেন্ডে। তাহলে এ থেকে ধরলাম এই সি পর্যন্ত পৌঁছালো দ্বিতীয় গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে এসি বরাবর গেল 2 সেকেন্ডে। তাহলে খেয়াল করবা 2 সেকেন্ডে এই এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এসি ইকুয়াল টু ভিটি। আমরা এস ইকুয়াল টু বেগ কিন্তু সময় বসাচ্ছি, তাহলে এসি মানে দূরত্ব। 2 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি সমান বেগ কত আমার? 12 ইন্টু বেগ ইন্টু ভিটি, টি মানে কত? টাইম কত? 2 সেকেন্ড। তাহলে 12 গুণ 2 কত? 24। তাহলে 12 দুগুণে হচ্ছে 24 মিটার। তাহলে এসির ভ্যালু কত? এসির ভ্যালু হচ্ছে আমার 24 মিটার। তাহলে এ বির ভ্যালু আমরা বের করলাম আর এসির ভ্যালু আমরা বের করলাম। এইটুকু তো বুঝছি। হ্যাঁ, সমবেগে যাচ্ছে। কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকলে, সমবেগে যাচ্ছে ধরে নিব আমরা, এইটুকু বুঝছি। তো এবার আমাদের বের করতে বলছে যে 2 সেকেন্ড পর গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে 2 সেকেন্ড পর দ্বিতীয় গাড়িটা, 2 সেকেন্ড পর দ্বিতীয় গাড়ি কত বেগে যাচ্ছে বলো তো? এই যে 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 2 সেকেন্ড পর দ্বিতীয় গাড়িটা এ থেকে সি অবধি গেছে, এইটুকু গেছে।
আর প্রথম গাড়িটা এ থেকে বি অবধি গেছে, তাহলে 2 সেকেন্ড পর এদের মাঝে দূরত্ব, 2 সেকেন্ড পর দ্বিতীয় গাড়ি কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, আর প্রথম গাড়ি কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এদের মাঝে দূরত্ব আমার বের করা লাগবে, অর্থাৎ এইটুকু দূরত্ব আমার বের করা লাগবে, যে এইটুকু দূরত্ব আমার বের করা লাগবে। এদের মাঝে দূরত্ব মানে এইটুকু দূরত্ব, 2 সেকেন্ড পর দুইটা গাড়ি যেখানে আছে তাদের মাঝে দূরত্ব আমার বের করা লাগবে। বুঝা গেছে ব্যাপারটা? তাদের মাঝে দূরত্ব। তো আমরা এসি বের করছি, এসি, তো আমরা এসিটা বের করছি কত, এসি বের করছি 24 মিটার। তো এসি মানে যে এইটুকু, এখান থেকে এইটুকু এসি, তো এসি আমরা বের করছি হচ্ছে 24 মিটার। তো খেয়াল করবা, এবার আমাদের কি বের করতে হবে, বিসি বের করতে হবে, এইটুকু দূরত্ব, লাল রেখাটা। 2 সেকেন্ড পর দ্বিতীয় গাড়িটা গেছে সি বিন্দুতে, আর প্রথম গাড়িটা গেছে বি বিন্দুতে। তো আমরা বি থেকে সি দূরত্ব মানে এই লাল রেখা অর্থাৎ এস বের করব, এস। তাহলে আমরা এটা বের করতে পারবো, ত্রিভুজের কোসাইন ল দিয়ে বের করতে পারবো, কারণ অ্যাঙ্গেল জানি আমরা, অ্যাঙ্গেল ত্রিভুজের কোসাইন ল দিয়ে বের করবো। তাহলে cos অ্যাঙ্গেল cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু একটা ভাগ চিহ্ন দিব। তাহলে উপরে কি লিখবো আমরা, অ্যাঙ্গেলটা যেই দুইটা বাহুর সাথে আছে সেই দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। অ্যাঙ্গেলটা কিন্তু এই বাহুটা আর এই বাহুর সাথে উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেলটা যেই দুইটা বাহুর সাথে উৎপন্ন হয়েছে তাদের স্কোয়ারের যোগফল। দেখো 24 আর হচ্ছে 20, তাই তো? তাহলে 24 স্কোয়ার যোগফল তো প্লাস 20 স্কোয়ার, আর হচ্ছে তারপর কি করব, তারপরে অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু, যেটা অ্যাঙ্গেলের বিপরীত বাহুর স্কোয়ারের বিয়োগফল, তাহলে মাইনাস স্কোয়ারের বিয়োগ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু। এই অ্যাঙ্গেলের যে সন্নিহিত বাহু 24 আর 20, এই সন্নিহিত বাহুর গুণফল, তাহলে 24 ইন্টু কত, 20। তাহলে এখান থেকে এস এর ভ্যালু বের করতে পারবে না, ওটাই আমাদের বের করতে চাইছে যে আমাদের এস এর মানটা কত। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 24 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 24 ইন্টু 20 ইন্টু কজ অফ কত বলো তো, কজ অফ 60। এইখান থেকে আমরা 2 ইন্টু, এখান থেকে আমরা এস বের করবো, এস। তাহলে এখান থেকে এস বের করবা, তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 20 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 24 ইন্টু 20 cos 60 মানে হচ্ছে আমার হাফ। তো এখান থেকে আমাকে এস এর ভ্যালুটা বের করে বলবা, রুট ওভার 20 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার মাইনাস, এবার আমরা এখান থেকে করলে কত পাবো, এখান থেকে করলে পাবো হচ্ছে তোমার 2 ক্যান্সেল, এই যে এই 2 ক্যান্সেল, তাহলে 20 ইন্টু 24, 20 ইন্টু 24, এখান থেকে কত আসে বলো। আর এইটুকু ম্যাথ আমরা বুঝতে পারলাম কিনা বলো, সামথিং মিটার আসবে। আর এই ম্যাথটাকে আমরা বুঝতে পারলাম কিনা বলো, এখান থেকে যা আসবে তত উত্তর, তত অ্যান্সার। দ্রুত বলো, বুঝতে পারলাম কিনা বলো। সমবেগে যাবে কেন, কারণ কোশ্চেনে বলে দেওয়া নাই যে তোমার ত্বরণে যাচ্ছে, এই জন্য কোশ্চেনে বলে দেওয়া নাই। বলো একদম 100% ক্লিয়ার কিনা বলো, 100%। 60 ডিগ্রি তো প্রশ্নে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি। 22.27, তো লিখে নাও 22.27 মিটার। বোঝা গেল? খুব সহজ ছিল এটা, খুবই সহজ। আচ্ছা, এর পরের ম্যাথে যেতে পারি কি, অল ক্লিয়ার বলতেছো ম্যাক্সিমামই। আচ্ছা ওকে, আমরা এর পরের ম্যাথে গেলাম। আচ্ছা, এটা তো সাইড চেঞ্জ করলাম ভাইয়া, সাইড চেঞ্জটাকে বুঝো নাই, এটাতে সাইড চেঞ্জ করাটাকে বুঝো না, এটাতে বামিনে আসলে মানে সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করাটা বুঝো না। একদম ক্লিয়ার না? আচ্ছা, তো এবার এটা বুয়েটে একটা ম্যাথ আসছিল, এটা কি করাবো? বুয়েটে একটা ম্যাথ আসছিল, ওই ম্যাথটা একটু করানোর চেষ্টা করি। বুয়েটে এমন একটা ম্যাথ আসছিল, তো লেখো কোশ্চেন, আচ্ছা তো লেখো কোশ্চেন, তো আমাদের এমন টাইপের একটা ম্যাথ হচ্ছে বুয়েটে আসছিল, তো করাই দিই, দেখি তোমরা এটা বুঝতে পারো কিনা। তো আমাদের বলা আছে এটা দেয়াল আঁকতেছে, দেয়াল। তো এই মনে করো দেয়াল, এগুলো হচ্ছে দেয়াল, ওয়াল। এই পাশে এটা হচ্ছে তোমার আপার ওয়াল মানে উপরের ওয়াল, আর এটা হচ্ছে সাইডের ওয়াল,
দেয়াল, আর এর পাশে হচ্ছে আমাদের দেয়াল আছে, এই যে দেয়াল, এই হচ্ছে আমাদের দেয়াল, লিখে নাও এই দেয়াল, এই হচ্ছে দেয়াল আর দেয়াল। তো আমাদের একটা বস্তু দুইটা সুতার সাহায্যে বাঁধা। তো এই বরাবর একটা সুতা আছে, এই যে বরাবর একটা সুতা, আর এই বরাবর একটা সুতা আছে। তো এই হচ্ছে আমাদের বস্তুটা, এই হচ্ছে আমাদের সেই বস্তুটা। তো একটা বস্তু হচ্ছে দুইটা সুতার সাহায্যে বাঁধা আছে, এই একটা সুতা আর এই একটা সুতা। বুঝছো ব্যাপারটা? এই যে দুইটা সুতা, এই যে এটা ওয়ালের সাথে কানেক্টেড, ওয়ালে মনে করো আংটা দিয়ে ধরো বাঁধা আছে। তো এই হচ্ছে বস্তু, এই বস্তুটা, এই একটা সুতা আর এই একটা সুতা, দুইটা সুতা দিয়ে এখানে ঝুলানো। এবং আমাদের বলা আছে, হ্যাঁ, তো এবং আমাদের বলা আছে যে এই বস্তুর ভরের কারণে কি কাজ করবে? ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। আমরা জানি যে কোনো বস্তুর ওজন কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। তো এই বস্তুর ভারের কারণে ওজনটা 30 নিউটন কাজ করবে নিচের দিকে। তো 30 নিউটন মনে করো নিচের দিকে কাজ করবে, বলছে এই বস্তুর ওজন নিচের দিকে 30 নিউটন। তো আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। খেয়াল করবা, এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। মন দিয়ে দেখবা, মন দিয়ে। আর আমাদের এই পাশের অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, যে এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করো, 60 ডিগ্রি। তো আমাদের বের করতে বলছে, তো একটা বস্তু যদি সুতা দিয়ে বাঁধা থাকে তাহলে সুতার টান বল কাজ করে। কি কাজ করে? সুতার টান বল কাজ করে। তাহলে দেখো, এই একটা সুতা আর এই একটা সুতা, দুইটা সুতা দিয়ে এই বস্তু বাঁধা, তাহলে সুতার টান বল কাজ করবে, টান বল। তো আমাদের বলা আছে যে এই দিক বরাবর টান বল কাজ করবে হচ্ছে T2, আর এই দিক বরাবর টান বল কাজ করবে হচ্ছে আমাদের T1। তো আমাদের বের করতে বলছে এই টান বলের মানগুলা, T1 এবং T2-র মানগুলো আমাদের বের করতে বলছে। তো T1 এর মানটা কত আর T2-র মানটা কত, এইটা আমাদেরকে বের করতে বলছে। দেখো তো বুঝছি কিনা? T1 মানে সুতার টান বল, মানে সুতাটা যেভাবে টানবে। আর টান বল কাজ করে বস্তু থেকে বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে আমার টান বল কাজ করে। এই বস্তু থেকে বাইরের দিকে আমার T2 টান বল কাজ করে, কোশ্চেনে বলা আছে। আর এই বস্তু থেকে সুতা বরাবর বাইরের দিকে আমার T1 বল কাজ করে, টান বল। তো আমাদের এই দুইটা বলের মানটা বের করতে বলছে। কোশ্চেন তো বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি, এটা নিউটনিয়ান বলবিদ্যার সাথে রিলেটেড। তো আমরা এখন ফিজিক্সেও পড়লাম। আচ্ছা, এবার দেখবা, এবার আমরা এটা বের করার চেষ্টা করি। এবং আমাদের বলা আছে যে এই বস্তুটা হচ্ছে স্থির, এই বস্তুটা এখানে কি বলতো? স্থির আছে, স্থির। এই বস্তুটা এই জায়গায় কি আছে? স্থির আছে বা সাম্যাবস্থায় আছে। তো খেয়াল করবা, তাহলে এখানে কয়টা ফোর্স কাজ করে? 3টা ফোর্স কাজ করে। এই যে 1টা 2টা 3টা, তো 3টা ফোর্স কাজ করে। আবার বস্তুও স্থির। তাহলে বলো তো কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলে সুবিধা পাবো? কমেন্টে জানাও। যেখানে বস্তুটা স্থির বা সাম্যাবস্থায় আছে, আবার 3টা ভেক্টর কাজ করে, T1 T2 আর 30। তো 3টা ভেক্টর কাজ করে, আবার বস্তু এখানে স্থির। তাহলে কোন তোমার হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবো বলো? হ্যাঁ, কোশ্চেন আরেকবার বলতেছি। লামির উপপাদ্য, এক্স্যাক্টলি। খেয়াল করবা, আমাদের এই একটা ভেক্টরে আসছিল। তো দেখো, এই যে এই টান বল, কি টান বল মানে হচ্ছে বস্তুকে, যে মনে করো যে এই একটা বস্তু, এই একটা বস্তু, তোমাদের টান বল ব্যাপারটা বুঝাই দিই। তো একটা বস্তু, তো এটা মনে করো সুতা দিয়ে আটকানো, এই মনে করো সুতার সাথে হচ্ছে এই বস্তুটা আটকানো, এই সুতার সাথে একটা বস্তু আটকানো। তো অবশ্যই সুতার উপর টান বল কাজ করে, বা সুতাটা এই বস্তুর উপর একটা টান বল প্রয়োগ করে। টান বল কাজ করে বস্তু থেকে অলওয়েজ বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে টান বল কাজ করে, টি দিয়ে প্রকাশ করা হয় টান বল। ঠিক আছে, এই যে বললাম। এবার আমরা তাহলে লামির উপপাদ্য অ্যাপ্লাই করবো। লামির উপপাদ্য, তো খেয়াল করবা লামির উপপাদ্য আমরা অ্যাপ্লাই করি, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করো, এই বরাবর দেখো যে এখানে একটা সুতা না, এই সুতাটা এই বস্তুকে এভাবে টানবে, এই টান বলটা T1, কোশ্চেনে বলা আছে। আর এই সুতাটা এই বস্তুকে এভাবে টানবে, যেভাবে টানবে দেখো এভাবে টানবে, এই টান বলকে দেওয়া আছে T2। তো T1 এবং T2-র মানটা বের করতে বলছে এবং 30 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা বের করার চেষ্টা করি। তো আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। তো লামির উপপাদ্য আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো খেয়াল করো, এখানে আমরা একটা দাগ দিলাম, দেখো খেয়াল করা, এই যে একটা দাগ দিলাম, এই যে আমরা এটা কি দিলাম বলো তো? দাগ দিলাম। এই দেখো দাগ দিলাম, এটা দাগ দিলাম। তো এই যে দাগটা দিলাম, এটা দাগ দিলাম, খেয়াল করো, এটা দাগ দিলাম। তাহলে এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে একান্তর কোণ হিসেবে এই অ্যাঙ্গেল কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে না একান্তর কোণ হিসেবে? এই অ্যাঙ্গেল 60 হলে কিন্তু একান্তর কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটাও আমাদের 60 ডিগ্রি হবে একান্তর কোণ হিসেবে। বুঝলাম আমরা, এইটুক তো বুঝছি। এইটুক বুঝতে গেলে তো মানে খুব জীবন শেষ হয়ে যায়নি। আচ্ছা, তারপরে খেয়াল করবা,
এই অ্যাঙ্গেলটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না বলো তো? এই যে এই অ্যাঙ্গেলটা দেখো তো, এই অ্যাঙ্গেলটুকু 90 ডিগ্রি না? এই যে এই অ্যাঙ্গেলটুকু কিন্তু আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে দেখো আমরা 90 ডিগ্রি বসালাম, তাহলে খেয়াল করবা। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা 60, এই যে এইটুকু অ্যাঙ্গেল আমাদের 60, আর এই নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু বোঝা গেছে? আচ্ছা বোঝা গেছে, এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা তারপরে খেয়াল করবা, তারপরে মন দিয়ে দেখবা, তারপরে দেখবা একটু মন দিয়ে, আমরা এখানে একটা আবার একটা ডটেড লাইন দিলাম, এই যে ডটেড লাইন দিলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল না? ত্রিভুজ, খেয়াল করো, যে এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল না? দেখো তো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো না? এই যে ত্রিভুজ উৎপন্ন হলো না? খেয়াল করো তো, এই যে এইটুকু একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই জায়গায় ত্রিভুজ, যেখানে এইটুকুর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি বলা আছে কোশ্চেনে বলা এই অ্যাঙ্গেলটুকু 45 ডিগ্রি। তাহলে খেয়াল করবা তো এইটুকু কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে এই অ্যাঙ্গেলটুকু কত হবে? এই অ্যাঙ্গেলটুকু, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? তো আমাকে জানাও তো এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? নিশ্চয়ই এই অ্যাঙ্গেলের ভ্যালুটাও 45 ডিগ্রি হবে না? কারণ 45 + 90 মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি হবে, এইটুকু বোঝা গেছে? এইটুকু কিন্তু আমরা বুঝলাম, রাইট। আচ্ছা তো দেখো খুবই আস্তে আস্তে দেখাচ্ছি। এরপরে আমরা একটা ওয়াই অক্ষ বরাবর লাইন টানি, এই একটা ওয়াই অক্ষ বরাবর লাইন টানলাম। এবার আমরা ওয়াই অক্ষ বরাবর একটা লাইন টানলাম, দেখো ওয়াই অক্ষ বরাবর একটা লাইন আমি টানলাম, এই যে ওয়াই অক্ষ বরাবর লাইন আমি টানলাম। তো ওয়াই অক্ষ বরাবর যে লাইন আমি টানলাম, আর এটা এক্স অক্ষ বরাবর লাইন, এই যে এক্স অক্ষ বরাবর লাইন, এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর লাইন, এই যে এক্স অক্ষ, আন্দাজে টানছি চিত্র অঙ্কনের জন্য, এক্স অক্ষ বরাবর লাইন। আচ্ছা তো এবার দেখবা, তো এই দুই লাল রেখা, দেখো যে এই ডানের লাল রেখা আর উপর লাল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ডানের লাল রেখা আর উপরের লাল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? আচ্ছা তো আমার একটু তুমি বলবা এইটুকু অ্যাঙ্গেল কত? বলো তো এইটুকু অ্যাঙ্গেল। দেখো পুরোটা 90, তার মধ্যে এইটুকু 60, তাহলে বাদ বাকিটুকু মানে এই লাল অ্যাঙ্গেলটুকু নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, দেখো তো 30 ডিগ্রি হবে না এই লাল অ্যাঙ্গেলটুকু? খেয়াল করতেছো? দেখো 30 + 60 মানে কত? পুরোটা 90 ডিগ্রি। এই দেখো এই যে লাল রেখাটা এক্স অক্ষ বরাবর, আর এই যে ওয়াই অক্ষ বরাবর লাল রেখা, ডান দিকে লাল রেখা আর উপর দিকে লাল রেখা, তো এই দুই লাল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এটা 30 হতে বাধ্য, কারণ 60 আর 30 যোগ করলে কত হবে? 60 আর 30 যোগ করে হচ্ছে তোমার হবে 90 হবে। তাহলে এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা এইটুকু তো আমরা বুঝে গেলাম, রাইট? এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা তাহলে এবার দেখবা, এবার আমারে বলবা এইটা আমার এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে আমার এক্স অক্ষ, তাহলে এই নীল রেখাটা আমার এক্স অক্ষ আর লাল রেখাটা আমার ওয়াই অক্ষ। এই যে এখানে আঁকি আমরা, নীল রেখাটা আমার এক্স অক্ষ, এই যে নীল রেখা, আর লাল রেখাটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। খেয়াল করো ছোট বন্ধুরা, এই লাল রেখা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই লাল রেখা ওয়াই অক্ষ আর নীল রেখা এক্স অক্ষ। এখান দিয়ে একটা সুতা গেছে, এই যে কালো সুতা গেছে এই বরাবর একটা কালো সুতা গেছে, যে এই বরাবর একটা কালো সুতা গেছে, এই যে কালো সুতা, যেখানে এইটুকু অ্যাঙ্গেল আমার 45 ডিগ্রি। দেখো এইটুকু অ্যাঙ্গেল আমার 45 ডিগ্রি। তাহলে খেয়াল করো তাহলে বাদ বাকিটুকু অ্যাঙ্গেল কত আমার বলো তো? বাদ বাকিটুকু অ্যাঙ্গেল মানে এইটুকু অ্যাঙ্গেল কত বলো তো? এইটুকু অ্যাঙ্গেল নিশ্চয়ই 45 ডিগ্রি না? কারণ এই যে এই লাল আর নীল মানে তো 90 ডিগ্রি। তাহলে এই যেটুকু অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল কি 45 ডিগ্রি না? 45 ডিগ্রি। তাহলে খেয়াল করবা, এই যে দেখো আমি একটু এখানে আঁকি, এই দেখো এখানে আঁকি, এই যে এইটুকু অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রি হবে, এটাই আমি আঁকছি, যে এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি রাখলাম, এই যে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি রাখলাম। বলো কোণের এই খেলা বুঝছো? কোণের এই খেলা বুঝছো? সানিয়া শাবনম, তোমার ঘুম আসলে তুমি চলে যাও, সমস্যা নেই, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আমি এই অ্যাঙ্গেলটুকু বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ শ্যানোটা আমি ছেড়ে দেবো, বলো এটুকু বুঝতে পারছি। এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেলটুকু আমরা বুঝতে পারলাম, খুবই স্লোলি বুঝাইছি, এখন বাকিটুকু তোমার ক্যাপাবিলিটি। তো খেয়াল করবা, এবার আমরা এখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করবো। কেমনে বুঝলাম ভাইয়া লামির উপপাদ্য অ্যাপ্লাই করবো? 3টা ভেক্টর কাজ করে, T1 T2 30, 3টা ভেক্টর কাজ করে এবং এই বস্তু এখানে সাম্যাবস্থায় আছে। তো লামির উপপাদ্য অ্যাপ্লাই করবো। তো এখন লামির উপপাদ্য অনুযায়ী পাই
লামির উপপাদ্য অনুযায়ী পাই, লামির উপপাদ্য। তো খেয়াল করবা লামির উপপাদ্যর মতে কি হবে। তো মনে রাখবা ভেক্টর, একটা ভেক্টর তুমি নিবা, যে T1 নিলা, T1, তাহলে উপরে তুমি T1 নিলা ডিভাইডেড বাই বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন। যখন তুমি T1 নিবা নিচে হচ্ছে বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন লাগবে। তাহলে বাকি দুটা ভেক্টর কে কে? T2 আর 30 না? তাহলে আমারে বলবা এই যে T2 আর 30 না, তো T2 আর 30 এর মধ্যবর্তী কোণ কত বলো তো? T2 আর 30, এই যে এই অ্যাঙ্গেলটুকু না, খেয়াল করো তো এই অ্যাঙ্গেলটুকু T2 আর 30 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? এই যে এই পুরোটুকু অ্যাঙ্গেল না, এই যে এই পুরোটুকু অ্যাঙ্গেল, খেয়াল করো তো। যখন তুমি T1 নিবা, যখন তুমি T1 নিবা তখন বাকি দুইটা বাহুর মধ্যবর্তী কোণের সাইন, তাহলে এই পুরো কালো অ্যাঙ্গেলটা কত বলো তো? পুরো কালো অ্যাঙ্গেল কত? 90 প্লাস 60 না, মানে 150 ডিগ্রি না? তাহলে T1 ডিভাইড বাই সাইন 150 ডিগ্রি। তাহলে এইটুকু বুঝতে পারছি, এইটুকু। যখন আমরা T1 নিব, T1, তখন বাকি যে দুটা ভেক্টর T2 আর 30, বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন নিব। বাকি দুটা ভেক্টর হচ্ছে আমার যে এই দুইটা, এর মধ্যবর্তী কোণ মানে যে পুরাটুকু, যে বাকি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ পুরাটুকু, এটা কত? এটা হচ্ছে 60 প্লাস 90 মানে 150 ডিগ্রি এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম T1। তাহলে এবার আমরা T2 নিব, T2, এই দেখো T2 আমরা নিব, T2 ডিভাইড বাই T2 আমরা নিলাম, এই যে T2 ডিভাইড বাই বাকি দুইটা বাহু। T2 যখন নিব ডিভাইড বাই বাকি দুটা বাহু হচ্ছে T1 আর 30, বাকি দুইটা বাহুর মধ্যবর্তী কোণের সাইন। তাহলে খেয়াল করবা যখন আমরা এই দেখো T2 নিলাম, T2 যখন নিব তখন বাদ বাকি দুইটা কে কে? T1 আর 30, তো T1 আর 30 এর মধ্যবর্তী কোণের সাইন। তাহলে খেয়াল করবা তো এই যে এইটুকু অ্যাঙ্গেল কত? এই যে এইটুকু অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? দেখো তো এইটুকু অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, খেয়াল করো এই যে 90 ডিগ্রি। ডানে আর নিচে মানে ওয়াই অক্ষ বরাবর নিচে, তাহলে নিচে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচে, আর বামে আর নিচের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? আচ্ছা, তাহলে এবার দেখবা T2 যখন নিব তখন বাদ বাকি দুইটা বাহু, এই যে বাদ বাকি দুটো ভেক্টর T1 আর 30, তো T1 আর 30 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? T1 আর 30 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি এই পুরোটা না? খেয়াল করবা এই যে দেখো এই যে T1 আর 30 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এই পুরাটা কত বলো তো? 90 প্লাস 45 হচ্ছে আমার 30 আর T1 এর মধ্যবর্তী কোণ। T1 দেখো 90 আর 45, তাহলে খেয়াল করবা সাইন 90 প্লাস 45 ডিগ্রি, তাহলে সাইন 90 প্লাস 45 ডিগ্রি লিখলাম ইজ ইকুয়াল টু তাহলে T1 নিয়ে কাজ শেষ, T2 নিয়ে কাজ শেষ। এবার হচ্ছে 30 নিউটন নিয়ে কাজ করব, 30 নিউটন। এবার আমরা 30 নিউটন নিয়ে কাজ করব, ডিভাইডেড বাই সাইন বাকি দুইটা বাহু কে কে? 30 যখন নিব তাহলে বাকি দুইটা ভেক্টর হচ্ছে T1 এবং T2, T1 এবং T2 এর মধ্যবর্তী কোণের সাইন। তাহলে T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এই পুরো অ্যাঙ্গেলটা না, পুরো অ্যাঙ্গেলটা। T1 এবং T2, এই যে T1 আর এই যে T2, T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এই পুরাটা। এই পুরাটা আসলে কত বলো তো? পুরাটা আসলে 45 প্লাস 30 না? 45 প্লাস 30 না? দেখো কালা অ্যাঙ্গেল আর লাল অ্যাঙ্গেল, 45 প্লাস 30 হচ্ছে আমার এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে পুরো নীল রেখাটা 45 প্লাস 30, সাইন 45 প্লাস কি বলো তো? 45 প্লাস 30। খুবই স্লোলি বুঝালাম। এবার এখান থেকে আমরা T1 এবং T2 বের করতে পারবো। তো ফার্স্টে এই দুটো অনুপাত নিবা, এই যে এই অনুপাত আর এই অনুপাত নিবা, এই দুই অনুপাত। তাহলে খেয়াল করবা এই দুই অনুপাত নিলে আমরা পাবো হচ্ছে T1 ভাগ সাইন 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ভাগ সাইন 45 প্লাস 30, সাইন 45 প্লাস হচ্ছে 30। তাহলে এইখান থেকে আমরা T1টা বের করব। তাহলে T1 ইজ ইকুয়াল টু 30 সাইন 150 ডিগ্রি ডিভাইড বাই সাইন 45 প্লাস 30 ডিগ্রি। কত আসে দেখো তো? T1 এর মানটা কত আসে? ক্যালকুলেশন করে আমাকে T1 এর মানটা বের করে বলবা। T1 এর মানটা কত আসে আমাকে একটু ক্যালকুলেশন করে বের করে বলবা T1 এর মানটা কত আসে। তারপরে খেয়াল করবা, তারপরে এদিকে আমরা T2 এর মানটা বের করব। T2 এর মানটা বের করার টাইমে হচ্ছে আমরা এই দুইটা অনুপাত নিব, যে এই দুইটা অনুপাত নিব, আমরা এই দুইটা অনুপাত নিয়ে কাজ করব, এই দুইটা অনুপাত। T2 এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে T2 ভাগ সাইন 90 প্লাস 45, ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 30 ডিভাইড বাই সাইন 45 প্লাস 30 ডিগ্রি, সাইন 45 প্লাস 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা T2টা বের করতে পারবো। তাহলে T2 ইজ ইকুয়াল টু 30, জাস্ট সিম্পল সাইড চেঞ্জ। তাহলে 30 সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিভাইড বাই হচ্ছে সাইন
45 প্লাস 90 সাইন 45 প্লাস 30, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখান থেকে আমরা T2টা বের করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের বুয়েট আসছিল ভেক্টর থেকে, তো ভেক্টর থেকে হচ্ছে আমাদের বুয়েটে এই যে এখান থেকে T1 এবং T2 এর মানটা আমরা বের করতে পারবো। কত আসে দেখো, আর বুঝতে পারলাম কিনা ম্যাটটা বলো। তাবাসসুম তালুক থেকে ভালো করে বুঝতে পারছো? হাসিব রহমান, লামির উপপাদ্যে সাইন ব্যবহার করা হয়। আমি ফার্স্টেই বলছিলাম এটা আমাদের ফিজিক্সের প্রমাণটা নাই, এটা প্রমাণটা আমাদের হায়ার ম্যাথে আছে। তো লামির উপপাদ্যটা সাইন দিয়ে প্রমাণ করা হয়, তো এই প্রুফটা হায়ার ম্যাথে তুমি পাবা। ফিজিক্সে এটার অ্যাপ্লিকেশন আছে আমাদের। তাহলে এইটুকু আমরা বুঝলাম। তো এইটুকু আমরা বুঝলাম। ক্লিয়ার তো না? একদম ক্লিয়ার তো না? আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। লাস্ট একটা ম্যাথ করে, তো লেখো লাস্ট একটা ম্যাথ আমরা করাই, আজকের ক্লাসটা আমরা শেষ করব। লিখে নাও, তো লিখে নাও একটা কোশ্চেন, একটা কোশ্চেন লিখবা। কোশ্চেন লিখবা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এবং এ ভেক্টরের মান মানে এ ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মান প্লাস সি ভেক্টর। দেখছো? হলে 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 বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? এটা আমাদের প্রশ্ন। দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এবং এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি হলে বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত? আলিফ আদনান খানকে বুঝতে পারছি? থ্যাংক ইউ নাজমুল। আচ্ছা, তো দেখবা সাইন টেক্স জিরোর তো আসবে না, মান চলে আসবে এক্স্যাক্টলি। আচ্ছা, তো খেয়াল করবা, তো কোন সময় কোন বলতে আমি তো বলে দিলাম একটু আগে, যে হচ্ছে তোমার ওই তিনটা ভেক্টর কাজ করলে, সাম্যাবস্থা ক্রিয়েট করলে তখন আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করবো। তো দেখো আমাদের কি বলছে, এ একটা ইকুয়েশন দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এবার খেয়াল করবা এখানে যেটা আছে এটা দিয়ে আমরা কি বুঝলাম, এটা দিয়ে আমরা কি বুঝলাম? দেখলাম যে দুইটা ভেক্টরকে, ভেক্টর কিন্তু এর মাথায় ভেক্টর নাই, এটার মাথায় ভেক্টর আছে, তো দুইটা ভেক্টরকে যোগ করলে ইজ ইকুয়াল টু এ ভেক্টর পাচ্ছি, মানে রেজাল্ট হিসেবে আমরা এ ভেক্টর পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলা যায় যে বি ভেক্টর আর সি ভেক্টরকে যোগ করলে যোগফল ভেক্টর হিসেবে আমরা এ পাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমরা এই এ ভেক্টরকে কি আমরা লব্ধি ভেক্টর বলতে পারি? লব্ধি ভেক্টর কেন? দুইটা ভেক্টরকে যোগ করলে রেজাল্ট হিসেবে যে ভেক্টর পাওয়া যায় তাকে আদর করে লব্ধি ভেক্টর ডাকা হয়। তাহলে বি ভেক্টর আর সি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যোগ করলে যে রেজাল্ট হিসেবে যে ভেক্টর পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় লব্ধি ভেক্টর। এই যে লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টরটা হচ্ছে আমার এ ভেক্টর। এইটুকু তো আমরা বুঝতে পারছি। তাহলে আমি বলতে পারি যে বি ভেক্টর এবং সি ভেক্টর এর লব্ধি, বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি আমরা বলতে পারি কি ভেক্টর? এ ভেক্টর। তো দুইটা ভেক্টর যাদেরকে যোগ করা হচ্ছে, এই বি এবং সি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে ধরলাম আলফা। তাহলে যাদেরকে যোগ করা হয় এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণকে আমরা কি ধরলাম? কোণকে আমরা ধরলাম হচ্ছে আলফা। তাহলে যদি এদের মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে আমরা জানি লব্ধির ফর্মুলা অনুযায়ী, আমরা জানি লব্ধির ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? লব্ধি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু দুইটা ভেক্টরের গুণফল ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ মানে বি এবং সি এর মধ্যবর্তী কোণ আমার কি বলতো? আলফা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। তাহলে দেখো লব্ধি স্কোয়ার ইকুয়াল টু, লব্ধি যেহেতু এ, লব্ধি স্কোয়ার ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু দুটো ভেক্টরের গুণফল ইন্টু কস আলফা।
এইটুকু তো আমরা বুঝতে পারছি, এইটুকু আমরা কিন্তু বুঝতে পারছি। তো এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে যে এইটুকু যে আমার আরেকটা জিনিস দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এটা নিয়ে একটু কাজ করি। তো আমার দেওয়া আছে a ইজ ইকুয়াল টু বি প্লাস সি দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু, এটা আমার দেওয়া আছে যে আরেকটা, এবং এটা কিন্তু a ভেক্টরের মান ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মান প্লাস সি ভেক্টরের মান। এবার আমরা দুই পক্ষকে স্কোয়ার করব, কি থাকবে a স্কোয়ার, আর এখান থাকবে কি বলতো বি প্লাস সির হোল স্কোয়ার থাকবে না, এমন কিছু থাকবে। তো এবার খেয়াল করবা, তাহলে এখান থেকে লিখতে পারবো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, লেখা যাবে এ প্লাস বি, মানে এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ছোট বাচ্চার ফর্মুলা আমি অ্যাপ্লাই করি। তাহলে দেখো বি স্কোয়ার প্লাস টু বি সি, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা, দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা, এ স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা, এই যে এ স্কোয়ারের জায়গায় এই মানটা বসায় দাও। দেখো বাম পক্ষে এ স্কোয়ার আছে, এখানে বাম পক্ষে আমার এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ার জায়গায় এই জিনিসটা বসায় দাও, কারণ এ স্কোয়ার মানে এই জিনিসটা বসাই দিলাম। তাহলে বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস কি বলতো সি স্কোয়ার, আমরা এ স্কোয়ারের জায়গায় এই টার্মটা বসাই দিলাম। আর এখানে হচ্ছে আমার থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি কস আলফা, টুয়াইস বি সি কস আলফা। এইটুকু বুঝলাম। তো এবার খেয়াল করো, বাম পক্ষ থেকে বি স্কোয়ার, ডান পক্ষের বি স্কোয়ার কেটে যায়, কত মজা। বাম পক্ষের সি স্কোয়ার, ডান পক্ষের সি স্কোয়ার কেটে যায়, কত মজা। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে আমার টুয়াইস বি সি ইজ ইকুয়াল টু টুয়াইস বি সি কস আলফা, টুয়াইস বি সি কস আলফা। তারপরে খেয়াল করবা এখান থেকে কত মজা, টু টু কেটে যায়, বি বি কেটে যায়, সি সি কেটে যায়, তাহলে বাম পক্ষে থাকবে কত আমার এক, তাহলে এক ইজ ইকুয়াল টু কত কস আলফা। তাহলে এখান থেকে আলফার মানটাই বের করতে বলছে, মজা না বলতো ম্যাটটা, কস ইনভার্স 1, তাহলে আলফার ভ্যালু কত বলতো 0 ডিগ্রি। তাহলে এটাই আমার অ্যান্সার, যে আলফা মানে বি এবং সি এর মধ্যবর্তী কোণ আলফা। বুঝতে পারলাম কিনা বলো, মজা কিনা বলো, মজা লাগছে বলো, বুঝতে পারলাম কিনা বলো। এক্স্যাক্টলি 0 ডিগ্রি, তাহলে কত আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কত আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। মজা আছে, মজা না অনেক, বলো। শেষ করে দেবো ক্লাস, এরপর তোমাদের ইংলিশ ক্লাস আছে। 180 ডিগ্রি না, 0 হবে, 0 এক্স্যাক্টলি। ভালো করে বুঝতে পারলাম কিনা। এর আগে বুয়েটের ম্যাথটা, আচ্ছা ওই বুয়েটের এর আগে যে ম্যাথটা করছে, বুয়েট এই টাইপের ম্যাথ যেটা আসছিল, ওইটা ভালো করে বুঝতে পারছি। লামির উপপাদ্য কখন অ্যাপ্লাই করব, যখন তিনটা ভেক্টর কাজ করবে। ওখানে তিনটা ভেক্টর কাজ করতেছিল, T1 T2 আর মনে হয় 30 নিউটন বা 20 নিউটন। তো তিনটা ভেক্টর কাজ করতেছিল এবং বস্তু সাম্যাবস্থায় আছে, তখন আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করছি। ওকে, হ্যাঁ আজকে শেষ। হ্যাঁ বোর্ড এক্সামও পারবা, বোর্ড এক্সামও কারাগারি করতে পারবা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ভালো করে বুঝতে পারলাম তো না ক্লাসটা ভালো করে? আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে কথা। হ্যাঁ ম্যাথটা অনেক মজা, এমনি ওভারঅল ক্লাসটা ভালো করে বুঝতে পারছি। ওভারঅল ক্লাসটা আর 1 মিনিট থাকবো, ওভারঅল ক্লাসটা ভালো করে বুঝতে পারছি কিনা বলো ওভারঅল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আল মামুন, অভিজিৎ দত্ত, গল্প ঘোষ, থ্যাংক ইউ। বইটার ম্যাথটা ভালো করে, বাবিল ইসলাম, নুসরাত জাহান, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট ক্লাস হবে রবিবারে রাত 8টায়। সবাইকে রবিবারের ক্লাসে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।